গুড আফটারনুন। সবাই ভালো আছিস? সবার মন শরীর ভালো আছে? কিউট কিউট বাচ্চারা, তোদের মন শরীর ভালো থাকলে কিউট একটা স্মাইল দে এবং আজকের এই সম্পূর্ণ লেকচারটা দেখবি। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং লেকচার হবে। আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর অলরেডি ইন্ট্রোডাকশন লেকচার করে নিছি। অবভিয়াসলি ইন্ট্রোডাকশন লেকচার একবারে হয় না, সেই আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ার জন্য যে জিনিসগুলো জানতে লাগবে সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে জানতেছি। লাস্ট লেকচারে যেমন আমরা কত কি শিখছি, ম্যাক্রোস্টেটস কি জিনিস, মাইক্রোস্টেটস কি জিনিস, এগুলো আমরা শিখছিলাম। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা শেখার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে থার্মোডাইনামিক প্রবাবিলিটি। যে প্রবাবিলিটিটা আমি বলছিলাম যে ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি যেটা জানিস তোরা, সেই প্রবাবিলিটির থেকে অনেকটাই আলাদা হয়। তো এইখানে আমরা থার্মোডাইনামিক প্রবাবিলিটির একটু একটু ঝলক দেখছি। ওকে, এবার থার্মোডাইনামিক প্রবাবিলিটিটা আরো ডিটেলসে বোঝার জন্য আমরা কি করব, আজকে কিছু এক্সাম্পল করব যাতে থার্মোডাইনামিক প্রবাবিলিটি বুঝতে পারি। এবং সঙ্গে সঙ্গে আরো জিনিস মাথায় রাখিস যে স্ট্যাট ম্যাক পড়ার জন্য আরো যে যে জিনিসগুলো আমাদের জানা দরকার হবে সেগুলো আজকে আমরা কি করব এই লেকচারের মধ্যে, এটা একটা ইন্ট্রোডাকশন লেকচার, এই লেকচারের ভিতরে শিখবো। ওকে, এবং আমরা থার্মাল ফিজিক্স বা থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখছি, সেটা হচ্ছে এন্ট্রপি। মনে আছে? তো এন্ট্রপি জিনিসটা থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে পড়ছি, ওটাই এখন কি করব আমরা, সেটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে এন্ট্রপি পড়বো। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবি, অনেকেই এইটা জিনিস নিয়ে কনফিউশন হইস, এন্ট্রপি জিনিসটা সেম জিনিস, হ্যাঁ, কিন্তু থার্মোডাইনামিক্স এ এন্ট্রপি আসার একটা কারণ আছে আলাদা, এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এ এন্ট্রপি আসার কারণ আলাদা। তার জন্য দুইটা আলাদা আলাদা এন্ট্রপি নামে ডাকি, একটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর জন্য এন্ট্রপি, আর একটা কি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর জন্য এন্ট্রপি। এই ছোট ছোট ডিফারেন্স গুলো মাথায় রাখবি। এর কারণ যেটা তোরা থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে এন্ট্রপি পড়ে আসছিস, সেকেন্ড ল থেকে যেটা আসছিল, ওইটা কি আসছিল, কোথাও হচ্ছে হিট বা টেম্পারেচারের চেঞ্জের জন্য হচ্ছিল, ওইখানে আসছিল হচ্ছে ইনক্রিজিং টেম্পারেচারের জন্য আমাদের থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে এন্ট্রপি আসছিল। আর এইখানে আসবে, মাথায় রাখিস, কোন সিস্টেমের ওই মলিকুল গুলার ডিসঅর্ডারনেস এর জন্য স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে এন্ট্রপি জিনিসটা আসবে। ওকে, তো সম্পূর্ণ জিনিসটা এখানে কি করব, আমরা আলোচনা করব ইন্টারেস্টিং ওয়েতে। চল তাহলে হেডিং দে, ফার্স্টে আমরা কিছু এক্সাম্পল করব থার্মোডাইনামিক প্রবাবিলিটির। ওকে, চল রেডি সবাই? খাতা পেন নে, ভালো করে বসে পড়। মজরুল, গুড ইভিনিং মজরুল। ভালো আছি রে, তুই কেমন আছিস? অনেকদিন পর মজরুল, তোকে আমি লাইভ বেসে দেখলাম, অনেকদিন থেকে দেখতেছিলাম না লাইভ বেসে। ওকে, তাহলে আমি কি বলছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ার জন্য আমাদের কিছু পার্টিকেলকে চেনা ইম্পর্টেন্ট। আমরা ধীরে ধীরে পার্টিকেল গুলোকে চিনবো। পার্টিকেল চেনা মানে কি হচ্ছে, পার্টিকেলের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স দেওয়া ইম্পর্টেন্ট। ওকে, তো ক্যারেক্টারিস্টিক্স দেওয়া শিখবো, অর্থাৎ কোনটা ডিস্টিংগুইশেবল, কোনটা ইনডিস্টিংগুইশেবল, কোনটা আইডেন্টিক্যাল, কোনটা কি, এগুলা ধীরে 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 আমরা বুঝবো। প্রথমে মাথা ঘামানোর কিছু দরকার নাই, একটু ধীরে 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 একটু টাইম দিয়ে আমাকে 2 দিন পর ঠিকই সবকিছু বুঝে যাবি তোরা। ওকে, সো ফার্স্ট এক্সাম্পল, হ্যাঁ, থার্মোডাইনামিক প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করব। ওকে, লাক ডিস্ট্রিবিউশন অফ two distinguishable distribution of two distinguishable particle in two identical বক্সেস। মানে দুইটা একই ধরনের বক্সের ভিতরে কি করতে লাগবে হচ্ছে, দুইটা ডিস্টিংগুইশেবল মানে আলাদা আলাদা চেনা যায়। ধরে একটার নাম এ দিলি, একটার নাম বি দিলি, তাহলে দুইটা পার্টিকেলের আলাদা নাম। ওকে, তো আলাদা পার্টিকেলের নাম, তার মানে তুই চিনতে পাইতেছিস। তাহলে কি বলছে, ডিস্ট্রিবিউশন অফ টু ডিস্টিংগুইশেবল পার্টিকেল ইন টু আইডেন্টিক্যাল বক্স, বাট বক্স দুটো কি থাকবে হচ্ছে, একই থাকবে। এটা ডিস্ট্রিবিউশন গুলা বের কর, থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট কর, এগুলাই বলছে। ওকে, তাহলে দেখ আমি তোদের শেখাচ্ছি। ম্যাক্রোস্টেটস, কতগুলা ম্যাক্রোস্টেটস হবে সেটা আমি শেখাচ্ছি। ওকে, তারপরে মাইক্রোস্টেটস গুলা কি কি হবে আমি দেখাচ্ছি। আর মাইক্রোস্টেটস এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবি, যে অবভিয়াসলি কি আসবে হচ্ছে এখানে বক্স, দুইটা বক্স আইডেন্টিক্যাল বক্স দেওয়া আছে। ওকে, তারপরে থার্মো ডাইনামিক প্রবাবিলিটি এবং
ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি দেখবি। ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি। এবার শোন এদিকে একটু তাকা, খুব ইন্টারেস্টিং জিনিস, যে আমাদের কি আছে, কোশ্চেনটা ভালো করে দেখ, দুইটা ডিস্টিংগুইশেবল ডিফারেন্ট পার্টিকেল আছে কিন্তু আইডেন্টিক্যাল বক্সের মধ্যে রাখতে লাগবে। কি কি উপায়ে রাখতে পারিস, তার পসিবল কম্বিনেশন গুলো কি হবে? দুইটা বক্স নাম্বার এতে দেখ, বক্স নাম্বার 1 এ কি রাখলি, দুইটা পার্টিকেল রেখে দিলি, তাহলে পার্টিকেল এ আর বি দুইটা এখানে রাখলি, তাহলে এখানে পার্টিকেল কত থাকবে, হচ্ছে জিরো, কোনো পার্টিকেলই থাকবে না। তাহলে বক্স নাম্বার 1 এ কত, দুইটা পার্টিকেল রাখলি, এটাই কত রাখলি, হচ্ছে পরেরটায় জিরো পার্টিকেল রাখলি, হ্যাঁ না, এটা হইতে পারে। তাহলে এটা একটা কম্বিনেশন হতে পারে, বা আলাদা কি কম্বিনেশন হতে পারে বলতো? এমন কম্বিনেশন হতে পারে যে এ নাম্বার বক্সটায় কত রাখলি, জিরোটা রাখলি, পরের নাম্বার বক্সটায় কত রাখলি, দুইটা, তার মানে এখানে জিরো আর এটা এ আর কি রাখলি, হচ্ছে বি রাখলি। ওকে, এবার কেউ এমন করে রাখতে পারিস যে এটার ক্ষেত্রে একটা রাখতে পারিস, এটার ক্ষেত্রে একটা রাখতে পারিস, তাই তো? তাহলে একটা একটা করে রাখতে পারিস, একটা একটা করে রাখলে কি ঘটনাটা ঘটবে, তাহলে এটাই একটা, এটাই ধরে এ রাখলি, এটাই বি রাখলি, বা এটাই বি রাখলি, এটা কি রাখলি, হচ্ছে এ রাখলি। বুঝতে পারছিস জিনিস? ওকে, এবার বল, আমি তোদের যখন থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি গল্প শোনাইছিলাম, হ্যাঁ, পড়ানোর বদলে গল্প শোনাইছিলাম না, তো থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি কি জিনিস? থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি মানে হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেটস ইন এ ম্যাক্রোস্টেটস, একটা ম্যাক্রোস্টেটস এর ভিতরে কতগুলা মাইক্রোস্টেটস আছে, তাহলে একটা ম্যাক্রোস্টেটস ওইটার ভিতরে কয়টা মাইক্রোস্টেটস আছে দেখতে পাচ্ছিস, এটার ক্ষেত্রে একটাই মাইক্রোস্টেটস আছে, তাই না? তাহলে এটা কত হলো, হচ্ছে একটা। এটার ক্ষেত্রে দেখ ম্যাক্রোস্টেটসও একটা, ওটার ভিতরে মাইক্রোস্টেটসও কয়টা আছে, একটা আছে। এবার দেখ এটার ক্ষেত্রে ম্যাক্রোস্টেটস কয়টা আছে, একটাই আছে, কিন্তু মাইক্রোস্টেটস কয়টা, হয় এইটা কম্বিনেশন নয়তো কি হচ্ছে এটা একটা কম্বিনেশন, হ্যাঁ না? তাহলে কত হচ্ছে, হচ্ছে দুইটা কি আছে, মাইক্রোস্টেটস। তাহলে হচ্ছে থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 2। চল ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি দেখিস, তাহলে কি হবে দেখ। ওকে, ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি দেখলে তোর কয়টা বক্স আছে দেখ ভালো করে, দুইটা বক্স, দুইটা বক্সে পার্টিকেল, ডিফারেন্ট পার্টিকেল রাখতেছিস, তাহলে এইটার এইটার প্রবাবিলিটি কত হচ্ছে, নরমালি যদি দেখিস তাহলে টোটাল হচ্ছে কয়টা কম্বিনেশনে রাখতে পারছিস, 1 2 3 4 কম্বিনেশনে রাখতে পারছিস, না? এবার 4 কম্বিনেশনের মধ্যে এখানে একটা নিচে, তাহলে 1/4, এটা কত হচ্ছে, 1/4 হচ্ছে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কত হচ্ছে, দুইটা এক ধরনের 2/, তাহলে কত হচ্ছে 4, মানে কত হচ্ছে 1/2। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি। তার জন্যই বলছিলাম না, ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি কি হয়েছে, থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি থেকে ডিফারেন্ট হয়, স্বাভাবিক জিনিস। ওকে, ক্লিয়ার? ওকে, তো এইটুক ছোট্ট জিনিস মাথায় রাখিস। তো এগুলা কিন্তু তোদের এক্সামে আসে, এমন ডিস্ট্রিবিউশন গুলা সাজানোর জন্য। তাহলে নম্বর অফ ডিস্টিংক্ট, ওকে, নম্বর অফ ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্ট, কত ধরনের অ্যারেঞ্জমেন্ট পাইলি বলতো, এখানে দেখে বল, 1 1 2 3 4, তাহলে 4 পাইলি। তাহলে এটাকে কেমন করে লিখতে পারি দেখ, 2 টু দি পাওয়ার 2 লিখতে পারিস, তার মানে কি হচ্ছে ভিতরে হচ্ছে নম্বর অফ বক্স, হ্যাঁ না, আর হচ্ছে নম্বর অফ পার্টিকেল, তাহলে এটা কি হলো, হচ্ছে নিয়ম হলো। তাহলে একটা ডিস্টিংগুইশেবল যদি কেস হয় এবং বক্সগুলো যদি আইডেন্টিটি হয়, তাহলে আমরা ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্ট কতগুলো পাবো, নম্বর অফ বক্স ইনটু তার পাওয়ার কত হচ্ছে নম্বর অফ পার্টিকেলস। ওকে, আমরা যদিও এটা কি করব হচ্ছে ধীরে ধীরে আরো এক্সাম্পল নিয়ে ভেরিফাই করার চেষ্টা করব, যেটা জিনিস দেখলাম ওটা ঠিক আছে কি নাই। ওকে, মজুল কি বললি, তোর এতদিন লাইভ ক্লাসে জয়েন না করার কারণ কি, নিউক্লিয়ার ফিজিক্সের আগের লেকচার গুলো শেষ না হলে লাইভ করতে পারছি না। ওকে, নিউক্লিয়ার ফিজিক্স তাতে দেখে না, ছোট ছোট লেকচার তো, তাতে দেখে শেষ করে নে। ওকে, এবার দেখ, তোদের সবাইকে বলবো 95 ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য সলিস্টেটের লেকচার গুলো দেখে নিস, যেগুলো আগে আছে, হ্যাঁ, কারণটা নেক্সট দিন থেকে সলিস্টেট স্টার্ট হয়ে যাবে। এবার দেখ আরো তোদের আমি অন্য এক্সাম্পল দিই, চল, যে ডিস্ট্রিবিউশন অফ ডিস্ট্রিবিউশন অফ টু ডিস্টিংগুইশেবল
distribution of two distinguishable, ওকে ডিস্টিংগুইশেবল দিলাম না, চল এটা ইনডিস্টিংগুইশেবল নেই, টু ইনডিস্টিংগুইশেবল, হ্যাঁ টু ইনডিস্টিংগুইশেবল particles in two identical box। আগের প্রবলেমটাই দিলাম, এবার শুধু কি হয়েছে ডিস্টিংগুইশেবল পার্টিকেলের জায়গায় ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল হচ্ছে। ওকে, তাহলে ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল মানে নাম শুনেই বুঝতে পারছিস এই দুটাকে কি করা যাবে না, হচ্ছে আলাদা করা যাবে না, একই জিনিস। ওকে, তাহলে কি হয়েছে ম্যাক্রোস্টেটস, মাইক্রোস্টেটস, থার্মোডাইনামিক প্রবাবিলিটি, আর একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি। ওকে, বক্স 1 বক্স 2, একটা জিনিস মাথায় রাখবি সবসময়, বক্সগুলো আইডেন্টিক্যাল বলা আছে, হ্যাঁ না? ওকে, তো এখানে কি কি হইতে পারে দেখ, আমাদের টু ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল আছে, তাহলে কেমন করে রাখতে পারিস, দেখ এইটার ক্ষেত্রে দুইটাই পার্টিকেল রেখে দিলি, এটার ক্ষেত্রে 0, তাহলে কত হচ্ছে 2,0। ওকে, বাকি করতে পারিস, এটার ক্ষেত্রে 0টা রাখলি, এটার ক্ষেত্রে 2 রাখলি, 0 0, আর কত হচ্ছে, এটা একটাও রাখলি না, আর এটার ক্ষেত্রে দুইটা রেখে দিলি, তো এটা একটা পসিবল। আর একটা জিনিস দেখতো কি হয়েছে, এর পরেরটা কি হতে পারে, একটা একটা করে রাখলি, এবার এইটাতে এ রাখলি, এইটাতে এ রাখলি, এর আগের বারের মতো কম্বিনেশন করতে পাবি? অ্যান্সার হচ্ছে না। এতক্ষণ চিনতে পাইতেছিলি আগেরটার ক্ষেত্রে যে এ বি আলাদা, অর্থাৎ লাল বল আর হচ্ছে সাদা বলের অঙ্ক করতিস না, একবার লাল এটাই সাদা একবার, এটাই সাদা একবার, এটাই লাল একবার, কিন্তু এইবার তো দুইটাই লাল বল, তাহলে কেমন করে তুই বুঝবি? বোঝার কোনো চান্সই নেই। ওকে, তো বোঝার কোনো কি নাই, হচ্ছে চান্স নাই। সো কি আসতেছে, এটা যদি দেখিস প্রবাবিলিটি কত আসছে, এটা একটাই, এটাও একটাই সিন, এটাও কি হচ্ছে একটাই সিন, তাহলে থার্মোডাইনামিক প্রবাবিলিটি 1 1। আর যদি ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি দেখিস কি তিনটের মধ্যে একটা, তিনটের মধ্যে একটা, তিনটের মধ্যে একটা। ওকে, মাথায় রাখিস ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি টোটালে 1 হইতে লাগবে, হ্যাঁ, আর এটা টোটাল প্রবাবিলিটি ম্যাথমেটিক্যালি 1 হয়। এটার ক্ষেত্রে দেখতো 1/4 1/4 মানে হাফ, আর এইদিকে হাফ, কত হচ্ছে 1। এটার ক্ষেত্রে দেখো 1/3 1/3 1/3 মানে কত হচ্ছে 1। ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি 1 আসতেই লাগবে। তোরা যখন এক্সামে করবি না, এটা সাধারণত বের করতে দেয় না, আমি এটা তোদের কেন শেখাই, তুই ঠিক করছিস না ভুল করছিস বুঝতে পারবি ওটা দিয়ে। ওকে, আর টোটাল ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি কত আসতে লাগবে, 1 আসতে লাগবে। তোরা আবার থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি করতে চাইস না, ওটা তো 1 এর থেকে বেশি কম যা কিছু হইতে পারে। ওকে, তো চল আর কিছু এক্সাম্পল দেই। ওকে, তো দুইটা পার্টিকেল গেল, এবার তিনটা করি, তাহলে ডিস্ট্রিবিউশন অফ থ্রি ডিস্টিংগুইশেবল পার্টিকেল, distribution of three distinguishable particle in two identical box. ওকে, তাহলে এবার কয়টা আছে, তিনটা আছে। ওকে, ম্যাক্রোস্টেটস, মাইক্রোস্টেটস, থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি, ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি। দুইটা বক্স আছে, বক্স 1 বক্স 2। এবার দেখ কয়টা পার্টিকেল আছে তোর কাছে, টোটাল 3টা পার্টিকেল আছে। সবগুলা পার্টিকেলকে তুই আলাদা আলাদা নামে চিনতে পারিস, লাল বল, সাদা বল, হলুদ বল। ওকে, তার মানে কি আছে হচ্ছে প্রথম বক্সে 3টে রাখতে পারিস, পরের বক্সে 0টা রাখতে পারিস, তাহলে এ বি সি তিনটেই রাখলি, এখানে 0 রাখলি। পরের কেস কি হইতে পারে, এইখানে 0 রাখলি, এখানে
3 রাখলি, তাহলে 0 এখানে এ বি সি রাখলি। ওকে, থার্ড কেস কি করতে পারিস, দেখ তো এটাই প্রথমটাই দুইটা রাখলি, পরেরটা কয়টা রাখলি, একটা রাখলি, তাহলে এটাই কি করতে পারিস, এ বি রাখলি, এটাই সি রাখলি। ওকে, এটার আবার কি করতে পারিস, তুই বললি না স্যার আমি এখানে বি সি রাখবো, এখানে এ রাখবো। তুই বললি না স্যার আমি এখানে কি করবো, সি এ রাখবো, এখানে কি রাখবো হচ্ছে আমি তোর হচ্ছে বি রাখবো, করতেই পারিস। তাহলে এটা একটা গেল। ওকে, তারপরে কি করতে পারিস, বলে না স্যার আমি প্রথম বক্সে একটা রাখবো, পরের বক্সে কয়টা রাখবো, দুইটা রাখবো, কেউ বাধা দিবে না তোকে, রাখতেই পারিস। তাহলে এটাই এ রাখলি, এটাই বি সি রাখলি, বললি না না চলবে না, আমি এখানে কি রাখবো হচ্ছে বি সি রাখবো, সরি একটাই রাখবি, এখানে বি বি রাখবি, এখানে তাহলে কত হচ্ছে সি এ রাখবি, বলে না আমি এখানে সি রাখবো, তাহলে এখানে কি রাখবি হচ্ছে এ বি রাখবি। তো তোর কাছে এতগুলা কি আছে হচ্ছে, আর কোনো আছে দেখতো, আর কোনো কম্বিনেশন খুঁজে পাবি, নাই আর কম্বিনেশন। ওকে, তো কি আছে এটার ক্ষেত্রে দেখ কয়টা আছে, একটাই আছে অ্যারেঞ্জমেন্ট, এটার ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট একটাই, এটার ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট কয়টা আছে, তিনটা, এটার ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট কয়টা আছে হচ্ছে তিনটা। ওকে, তো এটার ক্ষেত্রে যদি দেখিস ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি কত হবে, একটাই অ্যারেঞ্জমেন্ট, তার টোটাল অ্যারেঞ্জমেন্ট কয়টা 1 2 আর 6 8, তার মানে 8 এর মধ্যে একটা পাইছে, 8 এর মধ্যে একটা পাইছে, আর কত 8 এর মধ্যে 3 পাইছে, 8 এর মধ্যে 3 পাইছে, যার টোটাল প্রবাবিলিটি কত হবে হচ্ছে 1 হবে। ঠিক আছে, 6 7 8, 8/8 1। হ্যাঁ, ওকে, তো ওকে, তো এটার ক্ষেত্রে কত হবে দেখ, তাহলে নাম্বার অফ ডিস্টিংক্ট ওকে অ্যারেঞ্জমেন্ট, একটা জিনিস দেখ কত হচ্ছে 8 না, তার মানে 2 টু দি পাওয়ার কত হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তাহলে তাই তো ছিল, এখানে নিচে আমি কি দিয়েছিলাম বক্স নাম্বার, আর উপরে কি ছিল হচ্ছে নাম্বার অফ পার্টিকেল, তাহলে বক্স কত 2। ওকে, এই যে সেকেন্ড এক্সাম্পলটা দিছিলাম না, দেখ এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1, এটা এক্সাম্পল নাম্বার 2, এটা এক্সাম্পল নাম্বার কত হচ্ছে 3। তোরা একটা কাজ কর না, আমার তো আর বোর্ডে জায়গা নাই, তোরা কি কর হচ্ছে এটার নিচে সেম জিনিসটা লিখে রাখতো, এটার ক্ষেত্রে কি ফর্মুলা হয় আমরা একটু দেখি। ওকে, এটার জন্য 2 নাম্বারের নিচে লিখে রেখে ছোট্ট একটু জায়গায় কোথাও একটা স্টার দিয়ে লিখে রেখেছি, আমি এখানে 2 নাম্বারটা এখানে লিখতেছি, হ্যাঁ এক্সাম্পল 2 এর ঘটনাটা এখানে লিখে রাখতেছি। ওকে, তাহলে কি হচ্ছে নম্বর অফ ডিস্টিংক্ট, পরে লিখতে ভুলে গেছি আমি, অ্যারেঞ্জমেন্টস ইকুয়াল টু দেখ তো কত আসছে এখানে, ভালো করে দেখ 3 আসছে না, হ্যাঁ তাহলে এটাকে কেমন করে লেখা যায় 3 ইকুয়াল টু 2 প্লাস 1, 2 প্লাস 1 মানে কি হচ্ছে দেখ ভালো করে, একটা হচ্ছে নম্বর অফ পার্টিকেলস প্লাস কত হচ্ছে 1। ওকে, এটা ফর্মুলা। তো তোরা বলবি বলে স্যার কখন কোনটা ফর্মুলা হবে, সিম্পল জিনিস এদিকে তাকা, যদি পার্টিকেল গুলা ডিস্টিংগুইশেবল হয়, এদিকে শোন, পার্টিকেল যদি ডিস্টিংগুইশেবল হয় তাহলে এই ফর্মুলা, নাম্বার অফ বক্স টু দি পাওয়ার কত হচ্ছে পাওয়ার কত হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস। আর যদি তোর গিভেন পার্টিকেল গুলো ইনডিস্টিংগুইশেবল হয়, আলাদা করতে না পারিস, তখন কি হবে হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস প্লাস কত হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস প্লাস কত হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে, তাহলে এটা মাথায় রাখিস ইনডিস্টিংগুইশেবল পার্টিকেলের জন্য এটা নিয়ম। ওকে, তো আমি এই জিনিসটা ভেরিফাই করার জন্য এই এক্সাম্পলটাকে আমি চেঞ্জ করে দেই। হ্যাঁ, ওকে, সেম এক্সাম্পলটাকে চেঞ্জ করে দেই, শুধুমাত্র কি করব হচ্ছে ডিস্টিংগুইশেবলের জায়গায় ইনডিস্টিংগুইশেবল করব। চল, তাহলে এখানে লেখা হলে বলিস। হ্যাঁ, হ্যাঁ, পরের এক্সাম্পল শুরু করে দে, এক্সাম্পল নাম্বার 4, ডিস্ট্রিবিউশন অফ 3 ইনডিস্টিংগুইশেবল particles in 2 identical box. লাইন লেখা কমপ্লিট, এটা কমপ্লিট হলে বলিস একটু।
তো তোদের থার্মোডাইনামিক প্রবাবিলিটি বলছিলাম না যে এক্সাম্পল করায় করায় ঠিক করে দেবো থার্মোডাইনামিক প্রবাবিলিটি কেমন করে কি ক্যালকুলেট করে। ডান, ওকে। সো তোরা দেখ, যদি এটা এক্সাম্পল নাম্বার 4 নেই, তাহলে ডিস্ট্রিবিউশন অফ 3 ইনডিস্টিংগুইশেবল, এটা খালি 3 ইন করে দে, ইনডিস্টিংগুইশেবল পার্টিকেলস ইন 2 আইডেন্টিক্যাল বক্স। তাহলে এগুলোর নাম কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। এ এ এ, এটারও নাম কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। এ এ এ, এটার নাম কি হয়ে যাবে? যদি দেখিস, তাহলে এগুলো যদি সব একই নামের হয় তাহলে এগুলো কোনো থাকবে? থাকবেই না। এটাই এক, এ এ রাখলি এটা কি পড়ে থাকবে? হচ্ছে এই পড়ে থাকবে। ওকে, তাহলে এটাই কত হবে? সেম জিনিস, এটাই এ পড়ে থাকবে, এগুলা তো কোনো কম্বিনেশন তৈরি হবে না, এগুলা কত হবে? হচ্ছে এ এ থাকবে। তাহলে সবগুলাই কত হচ্ছে? থার্মোডাইনামিক প্রবাবিলিটি 1 1। তাহলে ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি কত হবে? 1/4 1/4 1/4 1/4। ওকে, এবার তাহলে যদি দেখিস নাম্বার অফ ডিস্টিং কত আসলো দেখতো, 1 2 3 4। তাই তো আসা উচিত ছিল কি ছিল না? ওকে, আসা উচিত ছিল। তাহলে নম্বর অফ ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্ট কত আসলো? হচ্ছে 4। তার মানে 3 প্লাস 1 মিলছে ফর্মুলা, নম্বর অফ পার্টিকেলস প্লাস 1। মজরুল কি বললি? 3 নাম্বারটা বাকি আছে, 3 নাম্বার রিপ্লেস হয়ে 4 হয়ে গেছে। ওকে, তো 3 নাম্বার এক্সাম্পল একটু পরে করে নিস নিজে থেকে। ওকে, এক্সাম্পল চেঞ্জ হয়ে গেছে, সরি, আগে দেখি নাই আমি। এর কাজ শেষ, তামাম হয়ে গেছে। মন খারাপ হয়ে গেছে। এবার নেক্সট কোশ্চেন, নেক্সট এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 5 না? তাহলে কি হবে? 3 জায়গায় 4, ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন অফ 4 distinguishable particles in 2 identical box, 2 আইডেন্টিক্যাল বক্সেসের ভিতরে রাখবি। ওকে, তাহলে কি হবে? ম্যাক্রোস্টেটস, মাইক্রোস্টেটস, thermodynamical probability, mathematical probability, box 1 box 2। এবার দেখিয়েছে, নিজেরাই করে নে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 4, একটাই 4 রাখবি, একটাই 0 রাখবি। তাহলে এ বি সি ডি 0, একটাই 0 রাখবি, একটাই 4 রাখবি। 0 এ বি সি ডি,
ওকে, একটাই একটা রাখবি, একটাই তিনটে রাখবি। তাহলে এটা কত হবে? এ রাখলি, এটাই বি সি ডি রাখলি। ওকে, এটাই বি রাখলি, এটা হচ্ছে সি ডি এ রাখলি, এটাই সি রাখলি, ডি এ বি রাখবি, এটাই ডি রাখবি, এ বি সি হবে। তারপরে হচ্ছে এটাই 3 রাখলি, এটাই 1 রাখলি, তাহলে কত হচ্ছে? এ বি সি ডি। ওকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা একটা করে এইদিকে নিতে থাকে, বি সি ডি, এটা এ, তারপর হচ্ছে সি ডি এ, এটা বি, এটা হচ্ছে ডি এ বি, এটা সি। তারপরে আরো হবে 2,2 বাকি আছে, আমার বোর্ডে তো জায়গায় নেই রে। 2,2, তাহলে 2,2 হবে। বোর্ডে ছোট ছোট করে লিখতেছি, হ্যাঁ বুঝিস। দেখ, এটাই এ বি রাখলাম, এটাই তাহলে সি ডি হবে, হ্যাঁ না? তারপরে এটার উল্টাটা করা যাবে। ওকে, তাহলে এ বি রাখলাম, তারপরে এ সি রাখলাম, তাহলে এ সি হলে এটাই কত হবে? হচ্ছে বি ডি হবে, হ্যাঁ না? তারপরে এ ডি রাখতে পারি, এ ডি রাখলে এটাই কত হবে? হচ্ছে বি সি হবে। ঠিক আছে, সিমিলারলি বি এর সাথে রাখ, বি এর সাথে সি রাখলি, তাহলে বাকি দুটো এখানে পড়ে থাকবে, এ ডি এখানে পড়ে থাকবে, তাহলে বি এর সাথে ডি রাখলি, বি এর সাথে ডি পড়ে, বি এর সাথে ডি রাখলে কত হবে? এখানে হচ্ছে অনলাইনে দেখতে পাচ্ছিস এরকম, তাহলে হচ্ছে এ আর সি পড়ে থাকবে, আর একটা হবে, হ্যাঁ আমি পাশে লেগে দিচ্ছি, একটু বুঝে নিস, না হলে আরো আমার খুব বানাইতে লাগবে। দেখ, বি এর সাথে সি গেল, বি এর সাথে ডি গেল, বি এর সাথে এ বাকি আছে, হ্যাঁ তাহলে বি এর সাথে এ বাকি আছে, তাহলে বি এর সাথে এ হলে এখানে কত আসবে? হচ্ছে এইখানে যে জিনিসটা আসবে, তাহলে বি এ গেল, এখানে হচ্ছে সি ডি পড়ে আছে, বুঝছিস? এটা কিন্তু তার নিচে, হ্যাঁ টোটাল 6টা কম্বিনেশন হবে এটার জন্য। দেখ ভালো করে, তোদের লেখা স্টাইল শেখাই দিব আজকে, হ্যাঁ তাহলে আর ভুল হবে না কোনোদিন। ওকে, তাহলে এটার কি হবে তোরা দেখতেই পাচ্ছিস, একটা কম্বিনেশন, একটা কম্বিনেশন, 4 কম্বিনেশন, 4 কম্বিনেশন, 6 কম্বিনেশন। ওকে, তাহলে টোটাল কতগুলো দেখতে পাচ্ছিস এখানে? তোরা দেখতো 1 2, তারপরে হচ্ছে 16, না? তাহলে 1/16, 1/16, তাহলে কত হচ্ছে? 4/16, দ্যাট ইজ 1/4, তারপরে কত হচ্ছে? 4/16, দ্যাট ইজ 1/4, তারপরে কত হচ্ছে? 6/16। ওকে, 6/16 মানে 3/8। দেখ, এগুলা এক্সামে যাতে গন্ডগোল না হয়, আমি তোদের জন্য শেখাই দেবো নিয়ম, সিম্পল জিনিস, এটা করবি। এটা তো কিছু বলার নাই, এ বি সি ডি 0 0 এ বি সি ডি, এগুলো হচ্ছে সবসময় সাইক্লিক্যালি ঘোরাবি, ভেক্টরে যেমন করে করাইছি। কি হচ্ছে তোরা মাথায় রাখবি, তোদের হচ্ছে এ বি সি ডি এমন করে মাথায় রাখবি। দেখ, এ, তারপরে বি সি ডি, তাহলে এখান থেকে বিটা নিয়ে আয়, তাহলে বি এর পর কত হবে? সি ডি এ, তারপরে এখান থেকে এইটার ফার্স্টেরটা নিয়ে আয়, সি নিয়ে আয়, তাহলে সি নিয়ে আসলে কত হবে? ডি এ বি, ডি এ বি গেল, তারপরে এটার ফার্স্ট এরটা নিয়ে আয়, তাহলে কত হচ্ছে? এ বি সি, তাহলে এ বি সি গেল। এমনকি সাইক্লিক্যালি ঘোরাবি, ঠিক তেমনই ওইখানে কি করবি? সাইক্লিক্যালি ঘোরাবি, এমন করে সাইক্লিক্যালি ঘোরাবি। আর এটার ক্ষেত্রে এর সঙ্গে যতগুলো কম্বিনেশন লিখে নে, এর সঙ্গে বি হইতে পারে, এর সাথে আর এ তো আর হইতে পারে না, না? এর সাথে বি হবে, এর সাথে সি হবে, এর সাথে ডি হবে, আর বাকিগুলো এখানে লিখে নেই। ঠিক তেমন বি এর সাথে এ হবে, বি এর সাথে সি হবে, বি এর সাথে ডি হবে, বাকিগুলো এখানে লিখে দে, শেষ ঝামেলা। ওকে, দেখেন, হ্যাঁ দুটোর জন্য করলে বাকি সবগুলো অনলাইন তো হয়ে যাবে না? কোথায় বি এ এক হয়ে গেছে? ওকে, তাহলে কত হবে? সরি দাঁড়া, এ বি এক হয়েছে, দাঁড়া, এ বি, এ সি, এ ডি, বি সি, ও সি ডি বাকি আছে, হ্যাঁ না? সি, হ্যাঁ, তাহলে কি হচ্ছে? সিডিটা বাকি আছে, সরি সরি, এটা কত হচ্ছে? সি ডি, তাহলে সি ডি হলে এটা কত হবে? হচ্ছে এ বি, উল্টা পাশে হয়ে গেছে আমার। ওকে, ঠিক আছে, ওকে ঠিক করে নিস। তো এখানে হচ্ছে 6টা, আমার নিচে জায়গা নাই জন্য আমি এখানে স্ল্যাশ দিয়ে লিখছি, তোরা এটা ঠিক করে নিস। ওকে, অনলাইন। তো নেক্সট কোশ্চেন কি হবে বলতো?
ডিস্টিংগুইশেবল বদলে ইনডিস্টিংগুইশেবল কর। চল লেখে নে তাড়াতাড়ি। ওই এটার ফর্মুলা মিলছে দেখ তো। 16 বক্স নাম্বার 2 পার্টিকেল নাম্বার 4 2 টু দি পাওয়ার 4 মানে 16 মিলে গেছে। ওকে, পরেরটার आंसर কত হবে নিজেরাই বল। 5 হবে না? পসিবল কম্বিনেশন, কারণটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস প্লাস 1 ইনডিস্টিংগুইশেবল এর ক্ষেত্রে ফর্মুলা হবে। ওকে, সবগুলোর ক্ষেত্রে লিখে রাখিস। তো এক্সামে তাহলে আর গন্ডগোল করবি না। তোদের বলি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে যারা যারা পড়াশোনা করতেছিস না, তোদের প্রিভিয়াস ইয়ারে যখন কোশ্চেন সলভ করবি দেখবি একটা কোশ্চেন আছে 5 ডিস্টিংগুইশেবল পার্টিকেলের ক্ষেত্রে। মানে 2 টু দি পাওয়ার 5 মানে বুঝিস 32টা কম্বিনেশন। প্র্যাকটিস করবি, তোদের হোমওয়ার্ক থাকলো, সবার জন্য হোমওয়ার্ক থাকলো। কেউ আবার ভাবিস না পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির জন্য খালি বললাম, সবাই করে। ওকে, আমি করাবো না বিএসসি, একই ধরনের কোশ্চেন কত করাবো। ওকে ডান, এটা লেখে নে। লিখে নেওয়ার পর পরেরটাও কর। সাধারণত লিখে নে, তারপরটা কর। ও লাস্টের দিন একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলি, আমি ওটার অ্যান্সার দিয়ে দিই। হ্যাঁ, ছোট্ট একটু কোশ্চেন। সেটা হচ্ছে কি ছিল দেখ, যে আমি কোথাও লেখছি হচ্ছে ওমেগা থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি, কোথাও এটা লেখছি। এই দুটো কিন্তু একই জিনিস। হ্যাঁ, আমি কখন কোনটা লেখছি আমার মনে নাই, বাট একই জিনিস। হ্যাঁ, এটাও একবার লেখছিলাম যখন ওই যে কথাগুলির বিয়ের অনুষ্ঠান দিয়ে বোঝাইছিলাম, আর এটাও একবার লেখছিলাম। ওকে, তো একই জিনিস আর কি, বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখা হয়, আমি আর মাথায় অত ছিল না, আমি যখন যেটা ইচ্ছে ইউজ করে দিচ্ছি। ওকে, দুটোই থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি। তো ভয় পাওয়ার কিচ্ছু কারণ নাই। এটা কমপ্লিট সবার অনলাইন? তো যদি এখন দেখিস তোরা, এক্সাম্পল 6, তাহলে ডিস্ট্রিবিউশন অফ 4 ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল ইন 2 ডাইমেনশনাল বক্সেস, তাহলে এগুলোর নাম কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। এগুলোর কম্বিনেশনই থাকবে না, কারণটা আলাদা করে চিনতেই পাবি না, সবাই একই জিনিস।
তারপরে হোমওয়ার্ক দুটো করবি, ওকে? এটা লেখে নে। আর হোমওয়ার্ক গুলো বাড়িতে করবি কি হচ্ছে 5 ডিস্টিংগুইশেবল পার্টিকেল ইন টু আইডেন্টিক্যাল বক্স, এন্ড নেক্সট হোমওয়ার্ক হচ্ছে 5 ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল ইন টু আইডেন্টিক্যাল বক্স, ওকে? অ্যান্সার তোরা সবাই জানিস কত কত আসবে, কর। এটা লেখা হয়েছে, ডান অনলাইন। তাহলে আমরা নেক্সট যাব। এবার শোন আমরা কি করব, একটু ফোকাস কর সবাই। সেটা হচ্ছে আমি তোদের বলছি না যে যখনই আমরা কি করব স্ট্যাট ম্যাপ পড়ব, তখনই আমাদের প্রবাবিলিটি সম্বন্ধে একটু ভালো ধরনের জ্ঞান থাকতে লাগবে, ওকে? তো আমরা স্ট্যাট ম্যাপ করার জন্য প্রবাবিলিটি জানবো। তো প্রবাবিলিটি অবভিয়াসলি আলাদা, তোদের সেমিস্টারে আলাদা ক্লাস নিয়েছি, সবকিছু ডিটেলসে বলছি, এবং ইভেন তোদের র্যান্ডম ওয়াক সম্বন্ধেও অলরেডি পড়াইছি। তো ওগুলো আমি তোদের আর যাচ্ছি না, বাট একটু ওভারভিউ দিয়ে দেই তোদের প্রবাবিলিটি সম্বন্ধে, ওকে? ডিটেলস তো এখানে যাবো না, ডিটেলস গেলে তো প্রবাবিলিটির এই লেকচার হয়ে যাবে, তো ওগুলো তো আগেই পড়াশোনা করে নিছি। তো আমি তোদের কি করি, জাস্ট একটা ওভারভিউ দেই, তোর প্রবাবিলিটি কেমন করে কাজ করে, মোটামুটি একটা প্রবাবিলিটির টাইপ গুলা আমি তোদের শেখাই দিই, হ্যাঁ? যাতে স্ট্যাট ম্যাথ পড়ার সময় তোদের মনের মধ্যে যে কোশ্চেন গুলো আসে, কোশ্চেন গুলো একটু অ্যান্সার খুঁজে পাস মনের ভিতরে, ওকে? এবার শোন, যে প্রবাবিলিটির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস কি, যে সেটা হচ্ছে ট্রায়াল, ওকে? ট্রায়াল কি জিনিস বলতো? ট্রায়াল নামটা শোনার পর কি মাথায় আসে? ট্রায়াল কি জিনিস হবে বল, কার কি মাথায় আসতেছে? হ্যাঁ, ভেরি গুড। তাহলে ট্রায়াল কি জিনিস, অর্বিতা যেমন বললো চেক করে করে দেখবো, মানে সোজা কথা শপিং মলে যাস, শপিং মলে যাওয়ার পর তুই কি করতেছিস হচ্ছে মোটামুটি পছন্দের কয়টা জামা কাপড় ওঠায় নিছিস, ওঠায় নিয়ে তারপরে কি করতেছিস হচ্ছে চেক করে দেখতেছিস, বলে যে কেমন হবে কেমন না হবে। এবার বলতো জামাটা পরার আগে তুই জানিস জামাটা ফিট হবে কি হবে না, জামাটা ভাল লাগবে কি লাগবে না, জানিস না? তাহলে ট্রায়াল কি জিনিস? ট্রায়াল হচ্ছে এক্সপেরিমেন্ট করার আগে যে আনপ্রেডিক্টেবল যে জিনিসটা, সেটা হচ্ছে কি হচ্ছে ট্রায়াল, যেটার আউটকাম আমাদের কাছে কি হচ্ছে আনপ্রেডিক্টেবল, আউটকাম আমরা প্রেডিক্ট করতে পারি না। তার জন্যই তো 15টা জামা ট্রায়াল করে একটা জামা কিনিস,
কারণটা 15টা তুই আউটপুট জানিসই না, আনপ্রেডিক্টেড। পড়ার পর দেখবি যে কোনোটা ও ভাল লাগতেছে আর বেশিগুলো হ্যাঁ ভাল লাগতেছে না, ঠিক আছে? তো আনপ্রেডিক্টেড মানে সায়েন্সের ক্ষেত্রে যদি একটা এক্সাম্পল দেই, কেমন এক্সাম্পল হবে, তোরা ধরে নে কোনো একটা এক্সপেরিমেন্টের থ্রুতে জি এর ভ্যালু ক্যালকুলেট করতেছিস 9.8, হ্যাঁ না? এটা এবার যখন জি এর ভ্যালু ক্যালকুলেট করবি, তো জি এর ভ্যালু দেখবি কয়েকবার ধরে তোরা ট্রাই করিস না প্র্যাকটিক্যাল করার সময়, তাহলে দেখবি ধরে নে একবার আউটকাম কত আসলো হচ্ছে 9.3, একবার আউটকাম কত আসলো 9.7, একবার আসলো 9.9, একবার আসলো ধরে নে 9.6। তো আউটকাম কি আসলো ধরে নে ডিফারেন্ট 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 আউটকাম আসলো। তো আউটকামকে প্রেডিক্ট করা যায়? করা যায় না। তো এটাই হচ্ছে ট্রায়াল। ওকে, তো যে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আউটকামটা প্রেডিক্ট করতে পারছিস না সেটাই হচ্ছে কি যে ট্রায়াল জিনিস। তাহলে হচ্ছে ট্রায়াল কি জিনিস? সেট অফ এক্সপেরিমেন্ট, ঠিক আছে? ট্রায়াল ইজ সেট অফ experiments set up experiments which have unpredictable, okay, unpredictable outcomes, unpredictable outcomes, okay, এটা জিনিসকে ট্রায়াল বলি। তো এবার যখন পূজায় জামা কিনতে যাবি তখন এটা জিনিস দেখবি যে ও ট্রায়াল করে করে দেখতেছি। এবার শোন, যখন ট্রায়াল করতে যাস তোরা একটা জিনিস আমাকে বলতো, ওকে, ধরে নে মজরুল ট্রায়াল করতে গেলি, হ্যাঁ না? এবার মজরুল ট্রায়াল করতে গিয়া তুই কোনোভাবে বিকিনি ট্রায়াল করবি? করবি না, ঠিক আছে? কোনোভাবে তুই স্কার্ট পরবি? পরবি না। মিনি স্কার্ট পরবি? পরবি না। কারণটা ওইটা মেয়ে মানুষের জিনিস। মেয়ে মানুষের উদাহরণ দিলাম না, কারণটা মেয়ে মানুষ বলা যায় না, ছেলে মানুষের সবকিছু পড়ে নেয় আজকাল, ওকে? তো কিন্তু ছেলে মানুষগুলো অন্তত ভদ্র আছিস যে তোরা কি করিস না হচ্ছে গিয়ে কেউ মিনি স্কার্ট ট্রায়াল করবি না। তো ট্রায়াল জিনিসটা আমরা বললাম তো আনপ্রেডিক্টেবল, ঠিক আছে, বাট তারপরেও ট্রায়াল করার আগে না কিছু কন্ডিশনাল জিনিস মাথায় আছে। মানে তুই কিনতে গেছিস হচ্ছে ওয়াশ, কিনতে গিয়ে কোনোদিন তুই শুজ ট্রাই করবি না, ঠিক আছে না? এটারই ডিফারেন্ট কাইন্ড গুলো ট্রায়াল করবি, ওকে? তার জন্য শুজ ট্রাই করবি না। ঠিক তেমনই যেমন আমি বললাম যে জি এর ভ্যালু ক্যালকুলেট করতে গেছি, যেটার ভ্যালু আসবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তোর যদি ট্রায়ালের ভ্যালু ধরি না 1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে, তাহলে বহুত মুশকিল, না? তাহলে ওইটাকে কিন্তু ট্রায়াল বলবি না। মানে তোর মোটামুটি একটা কি হচ্ছে আনপ্রেডিক্টেবল, ঠিক, কিন্তু ওর আশেপাশে একটা থাকতে লাগবে, ওইটা জিনিস মাথায় রাখিস। যে ট্রায়াল তুই আবার ধরে নে কিনতে গেলি সাইকেল, ওখানে গিয়ে চালাইতেছিস হচ্ছে ধরে নে হচ্ছে একটা হচ্ছে সাপোজ ট্রেন চালাইতেছিস, ব্যাপারটা আলাদা হয়ে যাবে না? তো দুইটা আলাদা জিনিস, এটা মাথায় রাখিস। সাইকেল কিনতে গিয়ে দেখা গেল ঘোড়ার পিঠে টট টট করে চালাইতেছিস, সাইকেল কিনতে গিয়ে ধরে হচ্ছে দেখা গেল হচ্ছে একটা সানগ্লাস পরে ঘুরতেছিস, তো হবে না, না দুইগুলো জিনিস। তো এটা জিনিস মাথায় রাখিস। তো এটার কন্ডিশন গুলো কি হবে? এক নাম্বার মাথায় রাখিস যে কি হবে, এক্সিকিউটেড, ঠিক আছে, অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু ফিউ প্রিসেট রুল, ওকে, প্রিসেট রুলস, ওকে? তাহলে আগে থেকে ট্রায়াল করার জন্য যদি তুই জামা কিনতে যাচ্ছিস, জামা শপিং মলে গিয়ে ট্রায়াল করবি না, তার জন্য প্রিসেট রুল কিছু ঠিক করছিস। আজকে যেমন আমি তোদের স্টুডেন্টের জন্য, অফলাইন বেসে স্টুডেন্টের জন্য একটু শান্ত ভাবে ভালোভাবে পড়াশোনা করার জন্য এসি দেখতে গেছিলাম, না? এসি নিয়ে আসবো কয়েকদিনের মধ্যেই, অর্ডার দিছি। তো ওদের স্টকে নাই, স্টক আসলেই দিয়ে দিবে। তো এসি আমি বিভিন্ন দোকানে গিয়ে ট্রায়াল করে আসতেছিলাম, না? তো আমি ঠিক করে গেছিলাম এসি কিনবো, ওইখানে গিয়ে আমি কোনোদিনও কি করি নেই হচ্ছে জামা কাপড় পরে দেখি নেই, হ্যাঁ না? তো প্রিসেট রুল কিছু জিনিস ঠিক করা থাকে ট্রায়ালের জন্য, ওকে? আর অবভিয়াসলি এবার তুই, আমি আজকে এসি কিনতে গেছিলাম তোদের জন্য, হ্যাঁ না? এবার এসি কিনতে গিয়ে তুই ভাবতো, আমি কি, তোর কি মনে হয় একটা দোকানে গিয়ে একটা এসি দেখছি? আমি কয়টা দোকানে গিয়ে সেম ধরনের অনেক এসি দেখছি, তার মধ্যে আমার যেটার জন্য বেস্ট মনে হচ্ছে ওইটা তোদের জন্য আনতেছি, তাই তো? তার জন্য কি হচ্ছে ট্রায়াল অনেক বার হয়, রিপিটিটিভ হয়, ওকে? এটা জিনিস মাথায় রাখিস। তাহলে ক্যান বি রিপিটেড। ক্যান কথাটা কেন দিলাম বলতো? কারণটা এমন হইতে পারে আমি আগে এসি একটা ছিল, ওই এসি সম্বন্ধে আমার ভালো পারফরমেন্স আছে, আমি দোকানে গিয়ে বললাম যে ওই এসিটাও দিয়ে দাও, ওই এসিটাই দিয়ে দেন, তাহলে আমার ট্রায়াল দিতে মানে ট্রায়াল দিলাম কিন্তু কি হলো হচ্ছে রিপিট করতে লাগলো না, তার জন্য আমি ক্যান বি দিলাম, ওকে? এবার শোন,
এবার ইম্পর্টেন্ট একটা পয়েন্ট শিখবি, সেটা হচ্ছে ইভেন্টস। ওকে, তাহলে দেখ এই যে ট্রায়াল থেকে যে পসিবল আউটকাম আসলো, এই একটা আউটকামকে কি বলতেছি, একটা করে ইভেন্ট বলতেছি। ধরে না তুই হচ্ছে জি এর ভ্যালু ক্যালকুলেট করলি, জি এর ভ্যালু ক্যালকুলেট করার পর কত হচ্ছে 9.5 একবার পাওয়া গেলি, ওটা একবার ইভেন্ট। বা ধরে না কি হচ্ছে লুডো খেলতেছিস, লুডো ছক্কা চাললি, লুডো ছক্কা চালার পর তোর জন্য একটা ধরে না 3 পয়েন্টই গেল, তাহলে 3টা তোর কাছে কি একটা ইভেন্টস। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস। তাহলে পসিবল outcomes, okay, of any trial, okay, possible outcome of any trial is called event. Okay, এবার শোন, probability কি জিনিস? probability equal to, মাথায় রাখিস, number of favorable outcomes যতগুলো বা ইভেন্টস, ঠিক আছে, ফেভারেবল ইভেন্টস বাই হচ্ছে টোটাল যতগুলো ইভেন্টস হয়েছে, হ্যাঁ না, টোটাল নাম্বার অফ ইভেন্টস। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরে তোর কাছে একটা কয়েন আছে, কয়েনের হেড টেল করতেছিস। ওকে, তাহলে হেড টেল করলে হেড পড়ার প্রবাবিলিটি কত হবে? দেখ ম্যাক্সিমাম কয়টা ইভেন্ট হতে পারে, হেড আর টেল, ঠিক আছে না, 2, তাহলে নিচে কত আসবে 2, আর হেড একবারে একটাই হেড পড়তে পারে না, তাহলে ফেভারেবল ইভেন্ট কোনটা হবে? 1। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ হেড অফ এ কয়েন টস কি হবে হচ্ছে পি, হেড ইকুয়াল টু হচ্ছে ফেভারেবল ইভেন্ট 1 আর হচ্ছে টোটাল ইভেন্ট 2, তাহলে হচ্ছে হাফ আসবে। ওকে, এবার মাথায় রাখিস ফেভারেবল ইভেন্ট সবসময় কি হচ্ছে ফিক্সড নাম্বার হবে, বুঝছিস তো? কারণ তুই ওইটার ক্ষেত্রে ওটা ফিক্সড, হ্যাঁ, যেমন হচ্ছে লুডো ছক্কার ক্ষেত্রে তুই যে কোনো একটাই পয়েন্ট পাবি না, 3 পাওয়ার প্রবাবিলিটি, মানে কয়টা পাবি 3, তো 3 ফিক্সডই পাবি, না? তো এটা জিনিস মাথায় রাখিস। তো ছোট্ট জিনিস মাথায় রাখিস, এটা আমি লিখে দিতেছি। এটা কি হচ্ছে ফিক্সড। ওকে, টাইপস অফ প্রবাবিলিটি। ওকে, তো প্রবাবিলিটিকে আমরা আছে 3টা ভাগে ভাগ করি। একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি, ওকে, স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি, আর একটা হচ্ছে প্রিওরি প্রবাবিলিটি। ওকে, আর একটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। প্রত্যেকটা সম্বন্ধে আমি 2-1 কথা বলি। ওকে, তাহলে ফার্স্টে বলি স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি। ওকে, তো 1 নাম্বার আমরা কি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি সম্বন্ধে আলোচনা করি। তো স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি শোন একটু জিনিস, সিম্পল জিনিস, হ্যাঁ, সেটা কি জিনিস বলতো, যে যখনই কি করবি কোনো একটা এক্সপেরিমেন্টকে, যেটার আসল প্রবাবিলিটি, ঠিক আছে না, এক্সপেরিমেন্টকে মেনি টাইমস করছিস, হিউজ নাম্বার অফ এক্সপেরিমেন্ট করছিস, তুই করার পর যে এক্সাক্ট প্রবাবিলিটিটা পাইছিস ওইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি। নাম স্ট্যাটিস্টিক্যাল কেন? কারণ ওটা হিউজ নাম্বার নিছিস। মানে ফর এক্সাম্পল হিসেবে বলতেছি, তুই ধরে একটা কয়েন টস করতেছিস 10,000 বার, তোরা জানিস যে হেড পড়ার প্রবাবিলিটি হাফ, টেল পড়ার প্রবাবিলিটি হাফ। এবার প্রবাবিলিটি জিনিসটাই তো খতরনাক, তোরা জানিস হাফ,
কিন্তু তোরা কিছুদিন আগে একটা খবর শুনবি যে রোহিত শর্মা ওয়ানডে টিমের ক্যাপ্টেন ছিল, লাস্ট 16টা ওয়ানডে ম্যাচে হচ্ছে টস করছে, 16টা ওয়ানডে ম্যাচে কত হচ্ছে ও টসে হারছে। তার মানে বুঝিস ওর তো জেতার প্রবাবিলিটি কত ছিল, 50% ছিল না। তো 50% থাকা সত্ত্বেও 16 বার পর পর 16 বার টস করে ও হারছে। মানে বুঝতে পারিস যে তোর জিনিসটা নাও আসতে পারে না। তো এটাকে এক্স্যাক্টলি করার জন্য তোকে একটা জিনিস যেটা কাজ করতে লাগবে সেটা হচ্ছে কি করবি, হিউজ নাম্বারে এক্সপেরিমেন্টটা কর। এই যে হিউজ নাম্বারে এক্সপেরিমেন্টটা করবি, এটার পর তার জন্য এটাকে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি, যে আউটকামটা আসে, যে প্রবাবিলিটি আছে ওটা অ্যাকচুয়াল প্রবাবিলিটি। মানে সাপোজ কথার কথা কি করলি, একটা কয়েন টস 10,000 বার করলি, এবার 10,000 বার এক্সপেরিমেন্ট মানে অনেক এক্সপেরিমেন্ট, হ্যাঁ না? হেডটেল খেলতেছিস, প্রত্যেকটা ক্রিকেট ম্যাচ 10,000টা ম্যাচ খেলতেছিস, তাহলে 10,000 বার করার পর দেখলি যে হেড কতবার পড়লো, হচ্ছে 4,300 বার হেড পড়লো। ওকে, তাহলে বাকিটা হচ্ছে টেল পড়ছে। তো ওইটাকে বলবো আমরা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি বলবো। ওকে, তাহলে এটা লেখ। তো স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি এটা হচ্ছে জিনিস। তো এটা সম্বন্ধে কিছু আমি পয়েন্ট বলে দিই। ওকে, তাহলে পি এস বলতেছি স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি। স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি কি হবে, নাম্বার অফ ফেভারেবল ওকে ইভেন্টস বাই হচ্ছে নাম্বার অফ এক্সক্লুসিভ ইভেন্ট। ঠিক আছে, বুঝল কি বলি স্যার, বাকি ক্লাস টুকু পরে করব, বিকজ রোজার জন্য ইফতারি রেডি করতে হবে। ওকে, হ্যাঁ তোদের তো ঈদ চলতেছে, ওকে করে নে, রোজাটা কমপ্লিট কর। মানে রোজা চলতেছে, ঈদ আসতেছে আর কি। হ্যাঁ, তো করে নে। অফলাইনে ওই জন্য স্টুডেন্ট কম আছে আমার, দিনের বেলা যখন পড়াই আর কি, রুজিনা টেজিনা অনেকের হচ্ছে প্রবলেম ওদের। যাই হোক, তারপর লাক, ইউ ক্যান নট ওকে প্রেডিক্ট, you cannot predict its value before exclusion of trial বা এক্সিকিউশন বানান কি এবারে, এক্সিকিউশন হবে। ইউ ক্যান নট প্রেডিক্ট ভ্যালু বিফোর এক্সিকিউশন, যতক্ষণ হয় নাই, হ্যাঁ না? এক্সিকে এটা ঠিক আছে, এক্সিকিউশন অফ ট্রায়াল। আর একবার যদি কি হচ্ছে ট্রায়াল হয়ে গেল, তুই তো অ্যান্সার জানিস তখন কি হচ্ছে, হেড পড়ছে না টেল পড়ছে। ওকে, মাথায় রাখিস। তারপরে হচ্ছে 2 নম্বর, প্রিওরি প্রবাবিলিটি। এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে না এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ও এক্সিকিউশন বানান দেখে নিস পরে তোরা, হ্যাঁ ঠিক আছে, যা হয় স্পেলিং দেখে নিস। ওকে, ওকে, দেখ এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রিওরি প্রবাবিলিটি কি জিনিস। ওকে, এক্স মানে যতবার আর কি তুই এক্সক্লুসিভ করলি আর কি, ঠিক আছে, তার মধ্যে যেগুলা নষ্ট হবে ওগুলা বাদ দিয়ে আর কি এক্সক্লুসিভ অমনই, যদি সবগুলো ঠিক হয় একই হবে, দুটো জিনিস। ওকে, এবার শোন, পিরিয়ডিক প্রবাবিলিটি এটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সিম্পল জিনিস। এটা কেমন ধরনের প্রবাবিলিটি বলতো, যেই প্রবাবিলিটি গুলোর ক্ষেত্রে তোরা কি করতে পারিস, আগে থেকে অ্যান্সারটা প্রেডিক্ট করতে পারিস মোটামুটি, ঠিক আছে, একটা প্রেডিকশন দিতে পারিস, তাকে আমরা কি বলি, পিরিয়ডিক প্রবাবিলিটি বলি। এক্সাম্পল হিসাবে যদি বলি, তোকে কি হচ্ছে একটা কয়েন টস করলি, তাহলে একবার কয়েন টসে কি পড়বে, হয় হেড পড়বে না হয় কি পড়বে, টেলেই পড়বে। তুই আগে থেকে প্রেডিক্ট করলি হয় হেড পড়বে না হয় কি পড়বে, টেল পড়বে একবার কয়েন টসের ক্ষেত্রে। ওকে, তার জন্য এটা পিরিয়ডিক প্রবাবিলিটি। আর এটাই যদি হিউজ নাম্বার করিস ওটা কি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি হয়ে যাবে। ওকে, বুঝছিস? তাহলে যে এটাকে পিরিয়ডিক প্রবাবিলিটি বা অ্যাপ্রিয়রি প্রবাবিলিটিও বলে কিন্তু, ঠিক আছে। ওকে, তো এটার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোদের বলে দিই। তাহলে পিরিয়ডিক প্রবাবিলিটি কি হবে হচ্ছে নাম্বার অফ
favorable event, okay, events by total number of equally likely events. ইকুয়ালি লাইকলি কেন বললাম, কারণটা তুই ভাব, হেড পড়ার জন্য যে প্রেডিক্ট করতেছিস সেটা হাফ হচ্ছে, টেল পড়ারও যে প্রেডিক্ট করতেছিস সেটাও কত হচ্ছে, হাফ হচ্ছে, অর্থাৎ ইকুয়াল ইকুয়াল হচ্ছে না। যেমন হচ্ছে সাপোজ কথা একটা লুডুর ছক্কা ডাইস একটা কি করলে হচ্ছে চাললি, তাহলে কি হচ্ছে 1 পড়ার প্রবাবিলিটি 1/6, 2 পড়ার প্রবাবিলিটি কত 1/6, 3 পড়ার প্রবাবিলিটি কত 1/6, 4 পড়ার প্রবাবিলিটি কত হচ্ছে 1/6, 5 6 সবকিছু পড়ার প্রবাবিলিটি কত 1/6, সবগুলাই কি হচ্ছে লাইকলি একই ধরনের প্রেডিকশন আসতেছে না, তাই ওটাকে ওটা বললাম। ঠিক আছে, ওকে, তাহলে ইউ ক্যান প্রেডিক্ট, তুই আগে থেকে প্রেডিক্ট করতে পারবি, ঠিক আছে, ইটস ভ্যালু বিফোর বিফোর দা ट्रायल, है ना, बिफोर द ट्रायल हैपेंड, ओके। তারপরে তুই যে এক্সপেক্টেড ভ্যালুটা পাইতে চাচ্ছিস তার মধ্যেই একটা ভ্যালু পাবি, ঠিক আছে, তাহলে ইউ গেট, তাহলে একবার লিখি, ইট গিভস এক্সপেক্টেড ভ্যালুস। আর একটা কি আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা বুঝতেই পারছিস, যখন কি কি করে দিবে তোকে হচ্ছে কন্ডিশন করে দেবে, ওকে, এটা আর কি লাগাবো, যখন কন্ডিশন দেওয়া থাকবে ওটা কি হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি দেওয়া থাকবে, ওকে। এবার লাগ, প্রিন্সিপাল অফ equal priori probability, okay, look, principle of assuming equal probabilities okay for equal likely events in terms as principle of equal a priori বা priori একই জিনিস probability। দেখে এগুলা যারা যারা বানে বুঝিস নাই না, এত মাথা ঘামাস না, আমি যখনই কি করব তোদের হচ্ছে স্ট্যাট ম্যাথ পড়াইতে থাকবো, এগুলার ইউজফুলনেস আমি তোদের বোঝাইতে থাকবো, ওকে, তো একটু টাইম দেস হয়ে যাবে সবকিছু। দেখ তাহলে আমরা কি করি এই ক্ষেত্রে, মাথায় রাখিস আমরা লজিক দিয়ে বিচার করতেছি জিনিসপত্রকে, হ্যাঁ, যে লজিক কি বলে, হেড হাফ পড়বে টেল হার্ট পড়ার প্রবাবিলিটি আছে, লজিক খাটাইতে পাইতেছিস, তাহলে যখনই লজিক খাটাবে কিছু কন্ডিশন অনুযায়ী তো লজিক খাটাবে, তাহলে এইটা প্রিন্সিপাল হওয়ার কন্ডিশন গুলা কি কি আছে, তাহলে এটাকে ইউজ করার কন্ডিশনস গুলা কি কি হবে, এই ধরনের প্রবাবিলিটি ইউজ করা কন্ডিশনস, এক নাম্বার ইভেন্টস, ওকে, should be mutually exclusive, okay, exclusive event, exclusive events মানে কি বুঝতেই পারছিস, যে একটা আরেকটার উপর ডিপেন্ড করবে না, হেড তো হেড আলাদা জিনিস, টেল তো টেল আলাদা জিনিস, ওকে। আর একটা ইভেন্টস
শুড বি ইকুয়ালি লাইকলি, মানে দুইটাই ঘটতে পারে, এমন না যে কোনোটা বন্ধ করে দিলি তাহলে তো ঘটবেই না, না? তো এটা জিনিস মাথায় রাখিস। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোদের বলে রাখি, ঠিক আছে? প্রবাবিলিটি অফ মাইক্রোস্টেটস, ওকে, সরি, প্রবাবিলিটি অফ ম্যাক্রোস্টেটস সবসময় কি হবে হচ্ছে থার্মোডাইনামিক প্রবাবিলিটি ইনটু প্রবাবিলিটি অফ মাইক্রোস্টেটস হবে। এগুলা জিনিস ইউজ করব ধীরে ধীরে। তো এই প্রবাবিলিটি সম্বন্ধে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ার জন্য মোটামুটি এগুলা জানা থাকলে অনেক কিছুই আমরা করতে পাবো। ওকে, লেগে নেই এইটুকু। ওকে, টি ফর প্রবাবিলিটি, ওকে। ডব্লিউ হচ্ছে থার্মোডাইনামিক প্রবাবিলিটি, যেটা ওমেগা দিয়েও লিখি। আমি বললাম না যেটা খুশি ওটা দিয়ে করতে পারিস তোরা, কোনো প্রবলেম নেই। ওকে, এটুকু লিখছিস? তো এবার শোন, আমি তোদের কয়টা কথা বলি যে প্রবাবিলিটি সম্বন্ধে যদি একটু জ্ঞান তৈরি হয়ে যায়, তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেহেতু পড়া আমরা স্টার্ট করতেই যাচ্ছি, তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর পস্টুলেটসটা প্রথমে জানি নাই, হ্যাঁ না? তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কোন পস্টুলেটস এর উপর দাঁড়ায় আছে সেটা বুঝে নিলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়তে সুবিধা হবে। আমি তোদের আবার বলি, প্রথম 2-3 দিনের পড়াশোনা একটু এবড়ো খেবড়ো লাগবে, হ্যাঁ, কারণটা সবকিছু আমরা সাজায় নিতেছি, এগুলো দিয়েই তো পরবর্তীতে পড়াগুলো আমরা সবগুলা গোছায় পড়বো। তো প্রথম 2-3টা লেকচার একটু এমন হবে, তারপরে যখন অ্যাপ্লিকেশন পার্টের ভিতরে প্রবেশ করবো না, তখন দেখবি ও এটা এই জন্য পড়ছিলাম, ওইটা ওই জন্য পড়ছিলাম, তখন বুঝতে পারবি এগুলো জিনিস। আমার যেমন হয় প্রথম 2 দিনের লেকচার পুরো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যা আছে সবকিছু বইলে দেবো, তারপরে ওখানে কি করবো এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রত্যেকটা ব্রাঞ্চে আমি তাই করি। তার জন্য প্রথম 2-3 দিন একটু মনে হইতে পারে কি কি বলতেছি কে জানে। এবার লাগতে হলে পস্টুলেটস অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। তোরা এটা বুঝছিস তো? আমি লাস্টে যেটা লিখছিলাম এটা কি ছিল? থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে উপরে কি হচ্ছে প্রবাবিলিটি অফ মাইক্রোস্ট্যাটস, নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ ম্যাক্রোস্ট্যাটস। তাই তো আমরা জানি থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি কি জিনিস, একটা ম্যাক্রোস্ট্যাটস এর আন্ডারে কতগুলা মাইক্রোস্ট্যাটস আছে, তাই তো হলো, হ্যাঁ না? বুঝছিস তো? ওকে, সব সময় তোরা এটা জিনিস যারা কনফিউশন হবে এটা মাথায় রাখিস, যে কোনো কিছু আউটকাম কেমন করে নেই, যে তুই 100-এ এক্সাম দিছিস, 100-এ কত পাইছিস? 80 পাইছিস। আমি তো বের করি, ওইটাই তো বললাম ওইখানে, না? না না, ঠিকই আছে। প্রবাবিলিটিটা আমি লিখলাম না, পরে বলতেছি দাঁড়া। Okay? এবার তাহলে পস্টুলেট অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ওকে, সিম্পল জিনিস, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে দুইটা পস্টুলেটস আছে। ওকে, প্রথম পস্টুলেটস তোরা একটু আগেই পড়ে আসলি, অ্যাপ্রিওরি প্রবাবিলিটি, ঠিক আছে? তো ওইটাই লিখে দে, চিপকে দে। 1 নাম্বার, ওকে, দেয়ার আর লার্জ নাম্বার অফ পসিবল microstates microstates
corresponding to a macrostates. Okay, so according to first postulates of statistical mechanics, okay, all microstates, okay, corresponding to a macrostates are equally probable, ওকে, এটাকে কি বললাম আমরা? অ্যাপ্রিওরি প্রবাবিলিটি। ওকে, এটা একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অ্যাপ্রিওরি প্রবাবিলিটি কি বলো, অর্থাৎ ফার্স্ট পস্টুলেটস অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কি বলে, যেহেতু কি করতে হচ্ছে একটা ম্যাক্রোস্টেটস এর আন্ডারে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে তোরা কি স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি মানে কি হিউজ নাম্বার আছে না, তো একটা ম্যাক্রোস্টেটস এর আন্ডারে যেহেতু হিউজ নাম্বার অফ মাইক্রোস্টেটস আছে, তাহলে ওদের যখন ডিস্ট্রিবিউশন দেখবি প্রবাবিলিটি দেখবি প্রত্যেকটা একটা ম্যাক্রোস্টেটস আন্ডারে যতগুলো মাইক্রোস্টেটস পাবি প্রত্যেকটা মাইক্রোস্টেটস থাকার প্রবাবিলিটি কি হবে, সেম হবে, ইকুয়াল হবে। ওকে, একটা এক্সাম্পল দিই তুই বুঝবি। তাহলে ধরে নে যদি আমরা কি করি, এর আগের দিন যে এক্সাম্পলটা নিছিলাম যে 3 বক্স ইন 2 বক্সেস, না 3 পার্টিকেলস ইন 2 বক্সেস, তাহলে কি হবে দেখতো। একটা এক্সাম্পল যদি দেই যে 3 পার্টিকেলস ইন 2 বক্সেস, তাহলে কি হবে, এমন হইতে পারে যে তুই দুইটা বক্সের মধ্যে 3টা পার্টিকেল রেখে দিলি, ওটাকে নিয়ে আলোচনা করতেছিস, এটা তার কি হচ্ছে, ম্যাক্রোস্টেটস না, এটা তার তো ম্যাক্রোস্টেটস, এবং এটার মাইক্রোস্টেটস গুলো কি হবে, এটার ভিতরে নিয়ে আলোচনা করবি বলে এটার মধ্যে এ পার্টিকেল আছে, এটার মধ্যে কি আছে, বিসি আছে, বা এটার মধ্যে কি আছে, বি আছে, এটার মধ্যে কত আছে, সি আছে, বা এটার মধ্যে কি আছে, সি আছে, এটার মধ্যে কি আছে, এ বি আছে। তাহলে দেখো প্রত্যেকটার প্রবাবিলিটি কত, এই যে এটা তো কি হচ্ছে, মাইক্রোস্টেটস গেল না, এটা কি জিনিস, মাইক্রোস্টেটস, এটা তো মাইক্রোস্টেটস গেল। তাহলে এই ম্যাক্রোস্টেটস এর আন্ডারে যদি এই মাইক্রোস্টেটস এর প্রবাবিলিটি কত, 1/3, তাই তো, এই মাইক্রোস্টেটস এর প্রবাবিলিটি কত, 1/3, এই মাইক্রোস্টেটস এর প্রবাবিলিটি কত হচ্ছে 1/3। তাহলে দেখো কেস তো ডিফারেন্ট না, কিন্তু তাদের প্রবাবিলিটি কি আসতেছে, ইকুয়াল আসতেছে। এটা হচ্ছে ফার্স্ট পস্টুলেটস অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ভাই সেকেন্ডটা আরো মজাদার। ওকে, চল লেখ, according to second postulates, okay, according to the second postulates of statistical mechanics, okay, a thermodynamic system, এটা একবার লেখার পর বোঝাচ্ছি, মন খুশি হয়ে যাবে, ঠিক আছে। thermodynamic system to be found in a state corresponding okay to maximum number of microstates, corresponding to maximum number of microstates at equilibrium. স্ট্যাটিস্টিক্যাল ইকুইলিব্রিয়াম জানিস তো কি জিনিস, না জানলে আমি পরে পড়াবো এখন। হ্যাঁ,
স্ট্যাটিস্টিক্যাল ইকুইলিব্রিয়ামও কিছু নাই। থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম পড়ছিস না, পড়াইছিলাম। থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম কি ছিল, যে একই সঙ্গে যদি একটা সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম এন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকে তাকে থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম বলে। ঠিক তেমনই একটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ক্ষেত্রেও যদি সেই সিস্টেমটা ওটা কি হচ্ছে থার্মাল, একই সঙ্গে থার্মাল, মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকে, তখন ওটাকে কি বলি আমরা, স্ট্যাটিস্টিক্যাল ইকুইলিব্রিয়াম বলি। তো স্ট্যাটিস্টিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে সেই থার্মোডাইনামিক সিস্টেমটা ওই ক্ষেত্রে বেশি থাকবে যা যেই ক্ষেত্রে কি হচ্ছে নাম্বার অফ কি হচ্ছে মাইক্রোস্টেটস বেশি থাকবে। ওকে, এক্সাম্পল দিই, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এক্সাম্পল দেখ, এক্সাম্পলটা একটু টাকা, খুব সুন্দর একটা জিনিস। ওকে, four particles in two box। ভালো করে দেখ, এদিকে টাকা। তাহলে কি বলছে, ফোর আইডেন্টিক্যাল পার্টিকেলস ইন টু বক্স। এইদিকে টাকা। তো তাহলে কি হবে, তুই দুটো বক্সে কি কি কেস করতে পারিস। একটা কেস এমন করে করতে পারিস, এক্সাম্পল হিসেবে বললাম, একটার মধ্যে একটা পার্টিকেল নিলি, বাকি এটার ভিতরে কয়টা পার্টিকেল নিলি হচ্ছে তিনটা পার্টিকেল নিলি। ওকে, তাহলে এটা থার্মোডাইনামিক প্রবাবিলিটি কত হবে এই ক্ষেত্রে বলতো, কেস ওয়ান এর ক্ষেত্রে ওমেগা ইকুয়াল টু, এর আগের দিন তোদের ফর্মুলা শেখাইছি, বল টোটাল নাম্বার অফ পার্টিকেল বাই কত হচ্ছে ইন ওয়ান ফ্যাক্টোরিয়াল ইনটু ফ্যাক্টোরিয়াল। টোটাল নাম্বার অফ পার্টিকেল কত আসছে 4, আর এটার ক্ষেত্রে একটা আছে, আর এটার ক্ষেত্রে কত আসছে তিনটা আছে। তাহলে কাটাকাটি কর, ওই 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে অ্যান্সার কত আসলো 4। এবার কেউ এমন করেও তো সাজাইতে পারে না, আর একটা কেস দেই আমি, ধরে নে এটার মধ্যে কি রাখলি হচ্ছে দুইটা রাখলি, এটার ক্ষেত্রে কয়টা রাখলি হচ্ছে দুইটা রাখলি। সেম, কেউ বারণ করছে, কেউ বারণ করেনি। তার মানে কি হলো, ওমেগা ইকুয়াল টু কত আসলো 4 ফ্যাক্টোরিয়াল বাই কত হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু কত হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাতে কত আসতেছে 4 ইনটু 3 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসতেছে হচ্ছে 6। তাহলে দেখ, এটাও একটা কেস হইতে পারে, এটাও একটা কেস হইতে পারে। এবার এটার ক্ষেত্রে থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি কত আসলো 4, এটার ক্ষেত্রে থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি কত আছে হচ্ছে কত আছে 6। তার মানে এই ক্ষেত্রে যদি দেখিস, নাম্বার অফ মাইক্রোস্টেটস ইন দ্য ম্যাক্রোস্টেটস, নাম্বার অফ মাইক্রোস্টেটস, ঠিক আছে, ইন দ্যাট ম্যাক্রোস্টেটস, সেটার ভ্যালু কত আছে 4, আর এটার ভ্যালু কত আছে 6। তাহলে থার্মোডাইনামিক্যাল সিস্টেমটা কোথায় থাকার প্রবাবিলিটি বেশি, এটার ক্ষেত্রে থাকবে 6 এর ক্ষেত্রে, কারণ এটা থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি আছে বেশি, তার জন্য থার্মোডাইনামিক সিস্টেমটা এইখানে থাকবে। তো বেশিরভাগ চান্স কি আছে হচ্ছে এমন করে কি হবে হচ্ছে ফিল হবে যাতে কি হচ্ছে এটা এই বক্সে বক্সে থাকে। তোরা এমন করে ভাবতে পারিস যে ইভেন নাম্বার হলো তার জন্য ইভেন ইভেন থাকলো। ওকে, তার মানে এতক্ষণ যে তোদের আমি প্রথম প্রথম এক্সাম্পল গুলা করাইলাম, দে একবার খাতাটা, প্রথম এক্সাম্পল গুলা করাইলাম মনে আছে? এই যে এক্সাম্পল গুলা করাইলাম, হ্যাঁ না, এই এক্সাম্পল গুলা দেখ অনলাইনে একটু দেখতে পাচ্ছিস, প্রথমে যেগুলো করাইলাম এটার ক্ষেত্রে দেখছিস যে এই সিস্টেমটা থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি কোনটাই বেশি। এই যে যেমন একটা এক্সাম্পল নাম্বার 5 কি করাইছি, ডিস্ট্রিবিউশন অফ 4 ডিস্টিংগুইশেবল পার্টিকেলস ইন 2 আইডেন্টিক্যাল বল। তাহলে 4 ডিস্টিংগুইশেবল পার্টিকেল নিছি আমি, তাহলে ডিস্টিংগুইশেবল পার্টিকেল গুলা এখানে রাখছি। দেখ থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি এটাতে থাকার চান্স বেশি, কারণ এটা থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি কত আসছে 6 আসছে। তার মানে দুইটা দুইটা করে থাকার চান্স কি আছে হচ্ছে বেশি আছে। আর এটা একটাই দুইটা, একটাই তিনটে, একটাই সরি একটাই হচ্ছে তিনটে, একটাই একটা থাকার প্রবাবিলিটি আছে, কিন্তু এর তুলনায় কি আছে কম আছে। তো থার্মোডাইনামিক সিস্টেমটা বেশিরভাগ চান্স আছে তুই এখানে পাবি। এটা বলে হচ্ছে তোদের সেকেন্ড পস্টুলেটস অফ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ক্লিয়ার হচ্ছে? তো এটা জিনিস, সুন্দর জিনিস মাথায় রাখিস। ওকে, তো এইখান থেকে সব থেকে তোদের আর একটা সুন্দর জিনিস আসবে, ল অফ ইনক্রিজিং অফ এন্ট্রপি। আগেরটা এটা লেগে নে, তারপর আমি বলতেছি। ল অফ ইনক্রিজিং অফ এন্ট্রপি। ওকে, লেগে নে।
হয়েছে? এবার সব থেকে ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি, শোন এইদিকে, তোদের জীবনটাকে একটু উল্টা পাশে ঘোরায় দিই। হুম, এমন কথা বলতে যাচ্ছি। কি বলছে দেখতে ভালো করে, ল অফ ইনক্রিজিং অফ এন্ট্রপি। শোন এদিকে, আমরা জানি এই আমাদের ইউনিভার্সে যা কিছু আছে সবকিছু তাদের কোন অবস্থায় যাওয়ার চেষ্টা করে, ইকুইলিব্রিয়াম অবস্থায় যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ স্টেবল অবস্থায় যাওয়ার চেষ্টা করে। এটাকে ছাড়লে এটা নিচে পড়বে, কারণটা ওর পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে, ওর ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা স্টেবল কন্ডিশন পাওয়ার চেষ্টা করে, তাই তো? তো ইউনিভার্সে সবকিছু তার স্টেবল ইকুইলিব্রিয়াম বা স্টেবল কন্ডিশন পাওয়ার চেষ্টা করে, ইকুইলিব্রিয়াম পজিশন পাওয়ার চেষ্টা করে। এবার ঠিক তেমনই তাহলে এন্ট্রপিও তার কি স্টেট পাওয়ার চেষ্টা করবে, ইকুইলিব্রিয়াম পজিশন পাওয়ার চেষ্টা করবে। এবার আমাদের সব থেকে সুন্দর জিনিস কি বলছে, সেকেন্ড পস্টুলেটস অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কি বলে, যে একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম তখন অ্যাট ইকুইলিব্রিয়ামে বেশি থাকার চান্স কোথায়, যেখানে নাম্বার অফ মাইক্রোস্টেটস কি আছে, বেশি আছে। তার মানে ইনডাইরেক্টলি কি বললো, যে কোন সিস্টেম ওর যদি এন্ট্রপি ইকুইলিব্রিয়ামে যাইতে চায়, ইকুইলিব্রিয়ামে গিয়ে কার দেখা পাবে, ম্যাক্সিমাম নাম্বার অফ মাইক্রোস্টেটস দেখা পাবে। তাহলে যদি সিস্টেমটার মাইক্রোস্টেটস ম্যাক্সিমাম হয়, তার মানে ওইটা সিস্টেমের ওইখানে তার এন্ট্রপিও কি হবে, ম্যাক্সিমামই হবে না। ওকে, তো সিস্টেমটার এন্ট্রপিও কি হবে, ওইখানে ম্যাক্সিমামই হবে। ওকে, তো অদ্ভুত একটা জিনিস, পৃথিবীতে সবকিছু তার পোটেনশিয়াল এনার্জি কি করার চেষ্টা করে, ডিক্রিজ করার চেষ্টা করে, আর এ ইকুইলিব্রিয়ামে গিয়ে এন্ট্রপি কি করলো, ম্যাক্সিমাম করলো। তো ইকুইলিব্রিয়ামে যত যায় এন্ট্রপি তত ম্যাক্সিমাম হয়, তাই বলছে ল অফ ইনক্রিজিং অফ এন্ট্রপি। অর্থাৎ এমন একটা অদ্ভুত জিনিস যে হচ্ছে ইকুইলিব্রিয়ামে গিয়ে ম্যাক্সিমাম হয়। ওকে, তো এটা খুব অদ্ভুত একটা জিনিস, এবং এটা একটা রিলেশন বের করবো একটু পরে, যে আমাদের যে এন্ট্রপি আছে, এন্ট্রপি তার কত হচ্ছে, এমন হচ্ছে এটা এটার ফর্মে পাবো, এটা হচ্ছে বুঝছিস ডব্লিউ বা ওমেগা, যে যেটা দিয়ে লিখবি না, ওকে, যেটা দিয়ে সিগমা ওমেগা ডব্লিউ যা দিয়ে লিখিস লেখ। ওকে, তো কি হচ্ছে দেখ, তারপরে থার্মোডাইনামিক প্রবাবিলিটি যদি বাড়তে থাকে তার এন্ট্রপি কি হইতে থাকবে, বাড়তে থাকবে, এটাই প্রুফ করবো একটু। ওকে, তো অদ্ভুত একটা জিনিস মাথায় রাখিস। আবার বলতেছি, সেকেন্ড পস্টুলেটস বলে থার্মোডাইনামিক্যাল সিস্টেমটা থাকবে তখনই বেশি পরিমাণ থাকবে যদি ইকুইলিব্রিয়ামে, যদি কি হচ্ছে ওটার নাম্বার অফ মাইক্রোস্টেট বেশি হয়। আর এই দিক থেকে আবার কি হচ্ছে, সিস্টেমটার এন্ট্রপি ইকুইলিব্রিয়ামে যাওয়ার জন্য ইকুইলিব্রিয়ামে গিয়ে গিয়ে দেখতেছে, আরে ভাই ওখানে তো নাম্বার অফ মাইক্রোস্টেট বেশি আছে, নাম্বার অফ মাইক্রোস্টেট বেশি আছে ওইখানে, মানে কি হচ্ছে তোর এন্ট্রপি কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে ইকুইলিব্রিয়ামে যত যায় এন্ট্রপি তত কি হচ্ছে, ইনক্রিজ করতে থাকে। ওকে, খুব স্ট্যান্ডার্ড একটা কথা বললাম। ওকে, তাহলে লেখ, লাগছে according to second postulates of statistical mechanics, okay, a thermodynamic system to be found in a state corresponding maximum number of microstates at equilibrium। ঠিক আছে, তো every system try to go
toward equilibrium, and number of microstates, okay, are maximum at equilibrium. Okay, so entropy of the system is going to increase. ওকে, এটা কি করতে চাইছে? ইনক্রিজ করে যাচ্ছে। and 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 like future will going to increase and maximum at equilibrium, ঠিক আছে? That is known as law of increasing entropy. ওকে, তাহলে কি ঘটনাটা ঘটলো? At equilibrium, okay, number of microstates কি হবে? ম্যাক্সিমাম হবে, ফলে এন্ট্রপিও কি হবে? এন্ট্রপি ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? তাহলে that is at equilibrium সিগমা ইকুয়াল টু কত হবে? সিগমা ম্যাক্স। ওকে, তাহলে সিগমা আমরা স্ট্যাটিস্টিক্যাল এন্ট্রপিকে সিগমা দিয়ে লিখি। ওকে, এস দিয়েও অনেক বই লেখা থাকবে, বাট নরমালি আমরা স্ট্যাটিস্টিক্যাল এন্ট্রপিকে সিগমা দিয়ে লিখি। হ্যাঁ, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি অ্যাট ইকুইলিব্রিয়াম কত হবে? সো চেঞ্জ ইন এন্ট্রপি অ্যাট ইকুইলিব্রিয়াম এস ডেল্টা সিগমা ইকুয়াল টু কত হবে? 0, না? ম্যাক্সিমাম হয়ে গেছে, ওটা যদি ডেরিভেটিভ করিস কত আসবে? 0ই আসবে। সিম্পল জিনিস। ওকে, এটুকু লেখ। তো আমি তোদের এখন একটা জিনিস প্রুফ করে দেই যে নাম্বার অফ মাইক্রোস্টেটস যদি ইনক্রিজ করে তাহলে এন্ট্রপিও ইনক্রিজ করে। দ্যাট ইজ এদের যে একটা রিলেশন, এন্ট্রপি রিলেশন এস ইকুয়াল টু, ঠিক আছে, কে বি বোলসম্যান কনস্ট্যান্ট এল এন ডব্লিউ বা এল এন ওমেগা, যেটা বলিস বল, ঠিক আছে? সিগমা যা, না সিগমা তো এখানে ইউজ করছি। ওকে, তো রিলেশনটা প্রুফ করি। এটা আমি নর্মাল সেন্সে তোদের প্রুফ করে দিতেছি। ওকে, তার পরবর্তীতে এটাকে আবার নতুন ভাবে প্রুফ করা তোদের শেখাবো। ওকে, এবং তারপরে আরো আমি তোদের কিছু কিছু জিনিস শেখাবো, এনসেম্বল দিয়ে প্রুফ করা শেখাবো, অনেক কিছু করবো। এনসেম্বল দিয়ে প্রুফ তোদের এনজেম্বল দিয়ে প্রুফ তোদের আসতে থাকে। তো এগুলো আমরা করব, একটু ওয়েট কর, কয়েকদিন একটু ওয়েট কর। হয়েছে? এটুকু লেখা দেন।
তো একটা জিনিস আমাকে বল, থার্মোডাইনামিক প্রবাবিলিটির সঙ্গে এন্ট্রপি রিলেশন আছে কি নাই? অবভিয়াসলি আছে। আমি বললাম আচ্ছা এন্ট্রপি কি জিনিস, এটা সিম্পল জিনিস একটু বস, এরপর দিন আরো ডিটেলসে বলবো, বাট আজকে খালি এতটুকু বস যে এন্ট্রপি হচ্ছে মেজারমেন্ট অফ ডিসঅর্ডারনেস, তাই না? যে একটা সিস্টেমের মধ্যে কতটা ডিসঅর্ডারনেস আছে ওটার মেজারমেন্টকে কি করতেছি আমরা হচ্ছে এন্ট্রপি বলতেছি। पर এন্ট্রপি যদি মেজারমেন্ট অফ ডিসঅর্ডারনেস হয়, এবার সেটা তো থার্মোডাইনামিক প্রবাবিলিটির সঙ্গে রিলেশন থাকতেই লাগবে। এর কারণটা থার্মোডাইনামিক প্রবাবিলিটি কি জিনিস? একটা ম্যাক্রোস্টেটস এর আন্ডারে কতগুলো ডিসঅর্ডারনেস আসতেছে, তাই তো বললাম ওটাকেই তো মাইক্রোস্টেটস বলি না, যে একটা ম্যাক্রোস্টেটস আছে তার মানে ম্যাক্রোস্কোপিক্যাল প্রপার্টি সবার কি আছে সেম আছে, ওটার আন্ডারে ভিতরে গিয়ে যখন দেখবি ওটার মধ্যে প্রবলেম আছে, মানে সোজা কথা একটা পিস্টন ফিটের সিলিন্ডার নিলি ওটার ভিতরে গ্যাস আছে, এবার গ্যাস মলিকুলগুলোর বাইরে থেকে যদি কি করছিস প্রেসার টেম্পারেচার ভলিউম এগুলো দেখিস, তাহলে প্রত্যেকটা গ্যাস মলিকুলের প্রেসার ভলিউম টেম্পারেচার এগুলো কি আছে হচ্ছে সেম আছে, তাই না? তার জন্য ওগুলাকে কি বলিস ম্যাক্রোস্কোপিক্যাল বডি ভেরিয়েবল, ম্যাক্রোস্কোপিক সেম আছে। এবার যদি ওই মলিকুলগুলোর পজিশন মোমেন্টাম দেখতে যাস, তাহলে পজিশন মোমেন্টাম কি হবে হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল ভেরিয়েবল, আর ওগুলা কি হচ্ছে ডিফারেন্ট। তাহলে ওগুলা দ্বারা কি করতেছিস তুই, কি করতেছিস ও ডিসঅর্ডারনেস কে মেজারমেন্ট করতেছিস না, ম্যাক্রোস্কোপিক আন্ডারে ভাগ করতেছিস না, তাহলে ওগুলোই তো ডিসঅর্ডারনেস। তার মানে কি হচ্ছে থার্মোডাইনামিক প্রবাবিলিটির সঙ্গে কার রিলেশন আছে, সেটা হচ্ছে অবভিয়াস ভাবে হচ্ছে তোর এন্ট্রপির রিলেশন আছে। তো এই রিলেশনকে কাজে লাগায় আমরা কি করি রিলেশন ইয়েটা প্রুফ করতে পারি। ওকে চল তাহলে প্রুফ করে দেই আমি তোদেরকে, ছোট্ট একটা সুন্দর জিনিস প্রুফ করে দেই, পরবর্তীতে এটা আরো ডিটেলসে তোদের পড়াবো। হ্যাঁ তাহলে অনেক ভাবে অনেক কিছু করে পড়বো, তো এখন মোটামুটি এটা চল একটা প্রুফ করি, একটা সিম্পলিস্টিক প্রুফ করবো। হ্যাঁ তাহলে রিলেশন বিটুইন entropy and thermodynamic probability, ওকে এটা তোদের এক্সামে আসে অনেক সময়, এটাকে বলে বোলসম্যান এন্ট্রপি রিলেশন। ওকে তাহলে রিলেশন বিটুইন এন্ট্রপি, দেখ এ সিস্টেম left it left to itself attains its state at ইকুইলিব্রিয়াম, আর ইকুইলিব্রিয়াম মানে ম্যাক্সিমাম এন্ট্রপি, है ना, স্টেট এট ম্যাক্সিমাম entropy and also attain, okay, a most probability state। এটাই তো হচ্ছে আমাদের কি ছিল হচ্ছে সেকেন্ড পস্টুলেটস না, এটা ছিল thus entropy must be function of thermodynamic probability, thermodynamic probability, that is শোন তাহলে এন্ট্রপি কিসের ফাংশন হলো, থার্মোডাইনামিক প্রবাবিলিটি, ডব্লিউ দিয়ে লিখলাম, ডব্লিউ এর ফাংশন। ওকে এবার আমরা কি করি দুইটা ডিফারেন্ট সিস্টেম ধরি। ওকে দুইটা আইডেন্টিক্যাল সিস্টেম নেই, লেট আস টেক টু আইডেন্টিক্যাল, ঠিক আছে, সিস্টেম ওয়ান
and 2 দুটো সিস্টেম নেই ওকে হ্যাভিং এন্ট্রপিস দুটার এন্ট্রপি নে S1 and S2 okay and corresponding thermodynamic probability W1 and W2 respectively okay respectively so একটা ইকুয়েশন 1 থেকে কি বলতে পারি যদি একটা নরমাল সেন্সেই বললাম যে S কি হচ্ছে এন্ট্রপি থার্মোডাইনামিক প্রবাবিলিটি W এর ফাংশন তাহলে S1 কি হবে হচ্ছে obviously হচ্ছে W1 এর ফাংশন হবে है ना and similarly S2 কিসের ফাংশন হবে W2 এর ফাংশন হবে ওকে এবার তাহলে দুইটা সিস্টেমের যদি কম্বাইন্ড এন্ট্রপি দেখিস কত হবে একটা জিনিস সবসময় মাথা রাখবি এন্ট্রপি সবসময় হচ্ছে এডিটিভ ল হয় হ্যাঁ এন্ট্রপি এডিটিভ ল হয় মানে হচ্ছে ওরা যোগ হয় আর কি আর প্রবাবিলিটি কি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ জানিস প্রবাবিলিটি সবসময় গুণ হয় তো এগুলোর প্রুফও আছে আমি পরবর্তীতে মাঝে মাঝে করাই দেবো প্রুফগুলো ওকে এখন খালি বলে রাখতেছি তাহলে কম্বাইন্ড এন্ট্রপি অফ দিস টু সিস্টেম কত হবে সো টোটাল এন্ট্রপি of these two systems is S equal to কত হবে S1 plus S2 এখান থেকে শোন অনেকে ভালো করে বুঝিস না ওকে S1 S2 তাহলে এটা হচ্ছে 4 and টোটাল থার্মোডাইনামিক প্রবাবিলিটি কি হবে গুণ হবে ওকে তাহলে কম্বাইন বা টোটাল থার্মোডাইনামিক probability কত হবে হচ্ছে W equal to W1 into W2 ঠিক আছে এটা গেল তাহলে এবার সিম্পল জিনিস S equal to কত দেখলাম আমরা S1 plus S2 তাই দুটাই ভ্যালু পুট করে দে ভ্যালু পুট করলে কি পাচ্ছি ওকে তো যদি এই ইকুয়েশনটা ইউজ করি ফ্রম ইকুয়েশন 1 ইকুয়েশন 1 থেকে কি পাস S ইকুয়াল টু কত হচ্ছে দেখ এখানে দেখ S ফাংশন অফ কত ছিল W আর W মানে কত হচ্ছে W1 W2 তো কি কত তাহলে W1 W2 লেখা যায় কোনো প্রবলেম নাই এবার S মানে কত আছে দেখ তো S1 প্লাস S2 S1 প্লাস S2 ইকুয়াল টু কত W1 W2 এবার S1 মানে কি ইকুয়েশন 2 3 থেকে দেখ F W1 প্লাস কত F W2 ইকুয়াল টু F কত হচ্ছে W1 W2 ওকে ইন্টারেস্টিং জিনিস তো এটার ইকুয়েশন নাম্বার আমি কিছু দিয়ে দেই ইচ্ছে 6 একটা ইকুয়েশন নাম্বার দিলাম ওকে তাহলে ডিফারেন্সিয়েটিং ওকে of equation 6 with respect to suppose W1 এর সাপেক্ষে কি করেছে ডিফারেন্সিয়েট করে দে তাহলে W1 এর সাথে যদি ডিফারেন্সিয়েট করিস কি আসবে বলতো এটার কত আসবে এটা যদি করিস তাহলে হচ্ছে এটা ফার্স্টটা করে নিতেছি এখানে এটার কি হচ্ছে ডিফারেন্সিয়েট আসবে W1 W2 হ্যাঁ না আর এখান থেকে কি বের হয়ে আসবে W1 এর সাপেক্ষে করলে 1 ওইটা 1 হয়ে যাবে W2 বের হয়ে আসবে ইকুয়াল টু এটা ডিফারেন্সিয়েট হবে হ্যাঁ না আর এটার কত হবে হচ্ছে 0 হ্যাঁ না ওটা নাই তাহলে 0 তাহলে এটা 7 তাহলে अगेन differentiating of equation 6 with respect to W2 তাহলে কত হবে বলতো W1 W2 W1 equal to F prime প্রাইম মানে আমি হচ্ছে কিসের কথা বলতেছি বুঝছিস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্রাইম মানে ডেরিভেটিভ হ্যাঁ না এটাকে জিনিস মাথায় রাখিস ইকুয়েশন 8 তাহলে নাও ইকুয়েশন 8 divided by equation 7 divided by
ইকুয়েশন 8 বা 7/8 যেটা করিস কর, তাহলে কত আসবে? সিম্পল জিনিস যদি দেখিস, তাহলে এফ প্রাইম W1 W2 W2 বাই কত হচ্ছে এফ প্রাইম W1 W2 W1 ইকুয়াল টু কত হচ্ছে F1 W1 F2 সরি এফ প্রাইম W2। দেখ এটা কেটে গেল, তাহলে আসলে হচ্ছে এফ প্রাইম W1 তারপরে কত আসলো W2। একটা জিনিস দেখ এদিকে, এটার প্রোডাক্টের সমান হচ্ছে না। এমনই যদি এন নাম্বার নেই সবগুলা কি হবে, প্রোডাক্ট গুলা সমানই হবে। তা প্রোডাক্ট সমান মানে কি, ওটার প্রোডাক্ট সবসময় কি আছে, কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে, সমান মানে কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে। তাহলে তাহলে সো তাহলে কি বলতে পারি যে W1 F1 W1 W2 F2 W2 W3 F W3 and এমন করে so on equal to K equal to constant। তার মানে ইন জেনারেল কি বলতে পারি, ইন জেনারেল কথা বল, তাহলে কি হচ্ছে W ইন্টু এফ ডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট। এটা তো বলতেই পারিস যে এমন করে প্রোডাক্টটা সবসময় কি হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে। ওকে, তাহলে এটা গেল ইন জেনারেল কথাটা, এটা গেল। ওকে, কনস্ট্যান্ট। তাহলে এটার থেকে আমরা কি বলতে পারি বলতো, এফ ডব্লিউ ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্টের নাম দে তো, কনস্ট্যান্ট ধরলাম কে, কে বাই ডব্লিউ, তাই না? এবার ইন্টিগ্রেটিং উই গেট, ইন্টিগ্রেশন করলে কি পাবি, ও এটা প্রাইম ছিল রে, ডেরিভেটিভ না, ডেরিভেটিভ ছিল। তাহলে ডেরিভেটিভের ইন্টিগ্রেশন করলে কি আসবে, এফ ডব্লিউ নর্মাল ফিরে আসবে। ওকে, ইন্টু কে এলএন ডব্লিউ প্লাস একটা কি আসবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে। ঠিক আছে, আবার এটার নাম হচ্ছে ওয়ার কে এন সি আর কনস্ট্যান্ট, না কি কনস্ট্যান্ট চিনি না, ওটা আলাদা কথা, বাট কনস্ট্যান্ট। এটা ইকুয়েশন কত রে, 9 মনে হয় কিছু একটা, ইকুয়েশন 9 বুঝছিস এতটুকু, প্রায় আসতেছে রিলেশন, তাই না? মোটামুটি বুঝতে পাইতেছিস রিলেশন আসতেছে। এটা ইকুয়েশন 9 দিস না, এটাকে একটু সাজাই লাগি। ইকুয়েশন 1 থেকে বলতো এফ ডব্লিউ মানে কি কত ছিল, এস ছিল না, ইকুয়েশন 1 দেখ এফ ডব্লিউ মানে এস, তাহলে এখান থেকে কি বলতে পারি, সো অনলাইন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এস ইকুয়াল টু কত কে এল এন ডব্লিউ প্লাস সি, এটার ইকুয়েশন 9 নাম দিলাম। ওকে, ইউজিং ইকুয়েশন 1। এবার কনস্ট্যান্ট সিটাকে বের করি। দেখ কনস্ট্যান্ট সি বের করার জন্য আমি কি করি, একটু আইডিয়ালিস্টিক কেস কনসিডার করি। হ্যাঁ, তাহলে কনস্ট্যান্ট সিটা ক্যালকুলেট করে নিতে পাবো। দেখ আইডিয়ালিস্টিক কি কেস কনসিডার করি, আমি ধরলাম একটা পারফেক্ট ক্রিস্টাল ধরলাম। পারফেক্ট ক্রিস্টাল মানে যার ভিতরে কোনো ডিসঅর্ডারনেস নাই। ওকে, তাহলে পারফেক্ট ক্রিস্টাল কখন হবে, এট 0 কেলভিন টেম্পারেচার। তাহলে 0 কেলভিন টেম্পারেচারে পারফেক্ট ক্রিস্টাল আছে, তাহলে 0 কেলভিন টেম্পারেচার মানে ওটার এন্ট্রপি কত হবে, 0, তাই না? থার্ড ল অফ থার্মোডাইনামিক্স তো তাই বলে, টি টেন্স টু 0 তে, দেখ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বলে, এট টি টেন্স টু 0 কেলভিনে এস টেন্স টু কত হচ্ছে 0। তাহলে টেম্পারেচার যখন 0 কেলভিন হবে তখন কি হবে হচ্ছে তোদের এন্ট্রপি 0 হবে। তাহলে যদি আমরা টি ইকুয়াল টু 0 কেলভিন ধরি তাহলে এস কত হবে, 0 হবে। এবং ধরলাম পারফেক্ট ক্রিস্টাল মানে যার মধ্যে কোনো কি নাই হচ্ছে ডিসঅর্ডারনেস নাই। তাহলে ডিসঅর্ডারনেস যদি না থাকে তাহলে থার্মোডাইনামিক প্রবাবিলিটি কত হবে, 1 হবে কি হবে না। থার্মোডাইনামিক প্রবাবিলিটি কি ছিল, একটা ম্যাক্রোস্ট্যাটিক্স এর আন্ডারে কতগুলো মাইক্রোস্ট্যাটিক্স আছে। এবার আমি পারফেক্ট ক্রিস্টাল ধরার জন্য পুরো ক্রিস্টালটার ভিতরে কোনো কি নাই, আলাদা কোনো ডিসঅর্ডারনেসই নেই, তাহলে কত আসবে, 1 আসবে। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত আসবে, 1। তাহলে এটা একটা কন্ডিশন ধরলাম। ওকে, তাহলে ইফ উই কনসিডার এ পারফেক্ট crystal
crystal at 0 Kelvin, then S equal to 0, W equal to কত হচ্ছে 1. So from equation 9 কি পাস, S এর জায়গায় 0 বসা, প্লাস K ln W এর জায়গায় কত 1 প্লাস C, তাহলে বলতো 0 প্লাস ln 1 এর ভ্যালু কত হয় 0 C, তাহলে C এর ভ্যালু কত আসলো 0. তাহলে পুট ইন ইকুয়েশন 9, ইকুয়েশন 9 এ পুট করলে কি পাচ্ছিস যে তাহলে হচ্ছে S ইকুয়াল টু পাচ্ছিস K ln W, এটা ইকুয়েশন 10. ওকে, এবার শোন, এতক্ষণে আমরা একটা জিনিস তো দেখতেই পাচ্ছি যে যত থার্মোডাইনামিক প্রবাবিলিটি বাড়বে তত কিছু এন্ট্রপিও বাড়বে, তাহলে ল অফ ইনক্রিজিং এন্ট্রপি ঠিক আছে না. এবার আরেকটা জিনিস শোন, এই যে কে কি কনস্ট্যান্ট, কে কি চিনি আমরা, চিনি জানি না, তাহলে কে কনস্ট্যান্টটার ভ্যালু বের করি. লাগ যে কে কি কনস্ট্যান্ট এটাকে একটু চেনার চেষ্টা করি. আইডেন্টিফিকেশন অফ কনস্ট্যান্ট কে, কনস্ট্যান্ট কে. ওকে, সিম্পল জিনিস. লাগ কনসিডার অ্যান আইসোথার্মাল এক্সপ্যানশন, একটু থার্মোডাইনামিক্স এর কনসেপ্ট ইউজ করি, অফ অ্যান আইডিয়াল গ্যাস ফ্রম ভলিউম V1 to ভলিউম V1, প্রেসার P1 to vacuum of volume V2. Okay, then final volume, okay, is V1 plus V2, and let the final pressure is P2. মানেটা আমি বোঝাচ্ছি. চলো আমরা কে এর ভ্যালুটা কি করব বের করার চেষ্টা করি. মানে এমন ছিল, দেখ একটা যেমন একটা চেম্বার ছিল, ওকে, চেম্বারের মধ্যে কিছু আইডিয়াল গ্যাস মলিকিউল রাখা আছে, যে চেম্বারটা কি হচ্ছে প্রেসার P1, ভলিউম কত আছে V1, ঠিক আছে. এটাকে কি করলি আইসোথার্মালি এক্সপ্যান্ড করে দিলি, আর এইটা একটু আইসোথার্মাল এক্সপ্যান্ডের পর কোথায় গেল, এটার হচ্ছে ভলিউম কত দেওয়া আছে হচ্ছে V2, তাহলে ফাইনাল ভলিউম কত আসবে দেখো, এইখান থেকে V1 আসবে আর এটাই কত আছে V2, তাহলে এক্সপ্যান্ড হওয়ার পর গ্যাসের ফাইনাল ভলিউম কত আসবে V1 প্লাস V2. এটা অনেকে বুঝিস না, গ্যাস যে পাত্রে রাখবে ওই পাত্রের আয়তন নিয়ে নেবে, হ্যাঁ না, তাহলে কি হচ্ছে এটা যদি সম্পূর্ণটা এইদিকে চলে আসে, এইদিকে কত আছে V1 আছে, এইদিকে কত আছে V2 আছে, বুঝছিস তো. তাহলে এক্সপেনশনের পর কত হচ্ছে ফাইনাল ভলিউম আসলো V1 প্লাস V2 আসলো, এটা জিনিস মাথায় রাখিস. ওকে, তাহলে সো the probability that a molecule, okay, can be found, okay, in volume V1 is কত হবে নিজেরাই বলতো, টোটাল ভলিউম কত V1 প্লাস V2, তার মধ্যে কোথায় খুঁজে পাওয়ার প্রবাবিলিটি বের করতেছিস V1 এ, তাহলে V1 বাই V1 প্লাস V2, সিম্পল জিনিস. ওকে, similarly the probability, okay, of such n molecules, এটা তো একটা মলিকুলস গেল, হ্যাঁ না, এমন যদি n নাম্বার অফ মলিকুলস থাকে তাহলে কি হবে, আমি বললাম প্রবাবিলিটি কি হয় গুণন হয় না, তাহলে এটা কত টাইমস গুণ হবে n টাইমস, তাহলে এটা টু দি পাওয়ার n লিখে দিতে পারি একবারে,
না n টাইমস গুণ হবে, তাহলে হচ্ছে v1 কত হচ্ছে v1 v2 টু টু দি পাওয়ার কত হচ্ছে n, বুঝছিস তো? n মানে n টাইমস মাল্টিপ্লিকেশন হচ্ছে, প্রবাবিলিটি কি হয় মাল্টিপ্লিকেশন হয়, তাহলে n টাইমস কি হলো হচ্ছে মাল্টিপ্লিকেশন হলো। ওকে, ঠিক তেমনি আমরা যদি গ্যাস মলিকিউলকে কি করেছে ফাইনাল অবস্থায় পাওয়ার প্রবাবিলিটি বের করি, তাহলে কি হবে? তাহলে বের কর probability of finding n molecules, okay, in volume, ফাইনাল ভলিউমে বের করার চেষ্টা কর। ফাইনাল ভলিউম কত হচ্ছে v1 প্লাস v2, ওকে, ইজ কত হবে বলতো w2 ইকুয়াল টু v1 এর জায়গায় কত হবে v1 প্লাস v2, আর ফাইনাল কত আছে v1 v2 টু টু দি পাওয়ার কত হচ্ছে n, তাহলে 1 টু দি পাওয়ার n মানে কত হচ্ছে 1, সিম্পল জিনিস। সো এটা তো নরমাল সেন্সেও বলতে পারিস, ক্যালকুলেশন না করেও। তুই যখন আইসোথার্মালি এক্সপ্যান্ড করবি সবগুলো তো ফাইনালেই থাকবে না, মানে এটা খুলে দিলি তাহলে পুরো আয়তনের ভিতরেই তো থাকার প্রবাবিলিটি বের করবি, তাহলে পুরো আয়তনের ভিতরে তো সবগুলো মলিকুল আছে, তাহলে প্রবাবিলিটি কত আসবে 1 তো আসতেই লাগবে না, ক্যালকুলেশন করার না কর। ওকে, সো এখন যদি আমরা কি করি দুইটা সিস্টেমের এন্ট্রপিকে বিয়োগ করে নেই, তাহলে S1 মাইনাস S2 ইকুয়াল টু কত আসবে বলতো কে ln W2 মাইনাস কত হবে কে ln W1, এটা হ্যাঁ না, এখান থেকে লিখলাম S নরমাল লিখছি, তাহলে S1 একটার জন্য আর একটার জন্য S2, দুটোর মধ্যে ডিফারেন্স এত আসবে। ওকে, ঠিক আছে, হ্যাঁ S2 মাইনাস S1। ওকে, তাহলে এটার হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি কত আসলো ডেল্টা S আসলো, ডেল্টা S ইকুয়াল টু কে কমন যাবে ln মাইনাস থাকলে কত হচ্ছে W2 বাই কত আসবে W1 হবে। ওকে, চলো হয়ে গেছে প্রায়। তাহলে এবার W1 আর W2 এর ভ্যালু আছে, এগুলা পুট করে দে। তাহলে ডেল্টা S ইকুয়াল টু কত আসলো কে ln W2 এর ভ্যালু কত 1 আর W1 এর ভ্যালু কত এই যে কই এখানে, তাহলে V1 বাই কত হচ্ছে V1 প্লাস V2 টু টু দি পাওয়ার কত হচ্ছে n, ঠিক আছে, এটা গেল। তাহলে এটাকে হচ্ছে লিখতে পারি ডেল্টা S ইকুয়াল টু কে ln V1 বাই V2 V1 প্লাস V2 টু টু দি পাওয়ার মাইনাস n লেখা যায়, নিচের পাওয়ারটা উপরে নিয়ে গেলাম, এটাকে কত দিয়া -1 দিয়া লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখ ভালো করে, ওকে, এটা তো লিখলাম। এবার বলতো এই প্রবলেমটা আমরা থার্মোডাইনামিক্সে করছিলাম এবং ওইখানে অ্যান্সার কত আসছিল তোরা মনে করে দেখ, যারা যারা থার্মোডাইনামিক্স আমার কাছে পড়ছিস সবার খাতা আছে আমার কাছে, বল কত ছিল, কারো মনে আছে? দেখ মনে করা যায় একটু, উই হ্যাভ যদি এমন আইসোথার্মাল এক্সপ্যানশন হয়, মনে আছে একটু দাঁড়া তো, আটকায় গেছে কেন বা ভিডিও, আমি দেখে নিচ্ছি ব্ল্যাক হয়ে গেছে কেন। ওকে, একটু দাঁড়া, মাঝখানে ব্ল্যাক হয়ে গেছিল তো নেটওয়ার্কের প্রবলেম আসছিল বুঝছিস, ওই জন্য একটু ব্ল্যাক হয়ে গেছিল, এখন ঠিক আছে। ওকে, হ্যাঁ আমি তোদের মনে আছে এন্ট্রপির কেস করাছিলাম 9টা থেকে 11টা কেস করাছিলাম, আমি বলছিলাম ওর ভিতর থেকে আসবে ওর বাইরে থেকে কোনো এন্ট্রপি আসে না। তাহলে একটা কেস ছিল আইসোথার্মাল এক্সপানশন, আইসোথার্মাল এক্সপানশনের ক্ষেত্রে চেঞ্জ ইন এন্ট্রপি কত ছিল মনে আছে কারো? ডেল্টা এস ইকুয়াল টু কত ছিল সিবি ln ফাইনাল টেম্পারেচার বাই কত হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, ঠিক আছে, প্লাস আর ln মনে আছে ফাইনাল ভলিউম বাই কত হচ্ছে ইনিশিয়াল ভলিউম, এটা ছিল। তাহলে এই কেসে ইন দিস কেস কত হবে, ইন দিস কেস এই জিনিসটাই যদি লিখে দেই এই কেসের ক্ষেত্রে কত হবে আইসোথার্মাল এক্সপানশন, তাহলে T1 ইকুয়াল টু কত T2, তাহলে ইন দিস কেস T1 ইকুয়াল টু কত হচ্ছে T2 এন্ড VF ইকুয়াল টু কত হচ্ছে ফাইনাল V1 প্লাস কত হচ্ছে V2 এন্ড VI কত V1। ওকে, সো একবারে বসাই দে ডেল্টা S ইকুয়াল টু কত হবে, এটা কিছু একটা নাম্বার দিয়ে রাখ না, 11 নাম্বার না, তাহলে এটা কত হবে দেখ, এটা ইকুয়াল টু কত হবে 0 CB ln 1, ln 1 মানে 0 প্লাস আর ln এটা কত হচ্ছে V1 প্লাস V2 বাই কত হচ্ছে V1, ঠিক আছে। তাহলে কত আসলো হচ্ছে ডেল্টা S ইকুয়াল টু এটা 0 প্লাস ln এটাকে উল্টায় দেয়, তাহলে কত আসবে V1 বাই কত হচ্ছে V1 প্লাস V2 টু দি পাওয়ার কত হচ্ছে -1, है ना, এখানে কত আছে একটা আর আছে, তাহলে ডেল্টা S ইকুয়াল টু কত হবে হচ্ছে দেখ আর ওইদিকে নিতে পারি আমি ln যেহেতু আছে, তাহলে V1 প্লাস V2 টু দি পাওয়ার কত হচ্ছে -r,
তাহলে এটা ইকুয়েশন নাম্বার কত? 12। দেখো এই দুটো কম্পেয়ার করতে পারিস কি পারিস না? সব এক্স্যাক্টলি সেম আছে। তো আমরা এটাকে ওইখানে তুলে দিতে পারি, তুলে দেই, কোনো প্রবলেম নাই। এই ক্যামেরাম্যান কিউট সা লোককে ফোকাস করো, এই দেখ কিউট সা লোক, সব থেকে কিউট লোক, হ্যাঁ এখানে এটাকে ফোকাস কর। ওকে এইদিকে দেখ, তাহলে ফ্রম ইকুয়েশন 11 and 12 হাতি মেয়েরা সাথী থেকে কি পাই? দেখ যে ln v1 বাই v1 প্লাস v2 টু দি পাওয়ার মাইনাস nk ইকুয়াল টু কত হচ্ছে? ln v1 বাই v1 প্লাস v2 টু দি পাওয়ার মাইনাস r। সো nk ইকুয়াল টু কত আসছে বলতো? r। আচ্ছা পাই গেলাম। তাহলে দেখ 1 মোলের জন্য করে দে, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে ফর 1 মোল গ্যাস নাম্বার অফ পার্টিকেল কত হবে? n ইকুয়াল টু অ্যাভোগাড্রোর নাম্বার। সো কত আসবে? r ইকুয়াল টু কত আসবে? na ইনটু k। তাহলে এই k ইকুয়াল টু কত হচ্ছে? r বাই na না? r বাই na মানে কি? বোলসম্যান কনস্ট্যান্ট। ওকে, ইকুয়াল টু কত হচ্ছে? বোলসম্যান কনস্ট্যান্ট। তাহলে ওই কেটা ইচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি আমি তোদের বলবো বেশিরভাগ বইয়ে বা তোদের স্যারগুলা কি করবে বলতো? কে লিখে দিবে, হ্যাঁ কে লিখে দিয়ে বলবে ওইটাই বোলসম্যান কনস্ট্যান্ট। আমি গ্যারান্টি দিয়ে বললাম। ওকে, কিন্তু তুই ভাব কেউ যদি ওইটা কনস্ট্যান্টের নাম ধরে নে অন্য কিছু লিখতিস, সাপোজ পি লিখতিস, হ্যাঁ না, পি লিখতিস, তাহলে এটা কি অর্থ আসতো? যে এস ইকুয়াল টু পি এল এন ডব্লিউ। পি কি জিনিস? পি অ্যাকচুয়ালি বোলসম্যান কনস্ট্যান্ট। বেশিরভাগ বইয়ে বেশিরভাগ স্যার তাই করে, ডাইরেক্ট লিখে দেয় কি হচ্ছে ওটা হচ্ছে কে, কে মানে হচ্ছে কেবি। আরে কে মানে কেবি কে বলছে? ওটার আইডেন্টিফিকেশন করছিস, করিস নাই না? আজকে আমরা করলাম, ঠিক আছে, মাথায় রাখিস। সো therefore s ইকুয়াল টু কত করলো? কে এর জায়গায় কত বসাবে? কেবি এলএন ডব্লিউ। বুঝছিস? এটা হচ্ছে এন্ট্রপির সঙ্গে থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটির রিলেশন। ওকে, এবার ইন্টারেস্টিং একটা কথা বলি, যেটা রাগ হওয়ার মতই কথা। এটাকে বলসম্যান, এটা লিখে রাখি, এটা ইকুয়াল টু হচ্ছে বলসম্যান বলসম্যান কনস্ট্যান্ট। এই যে এটা আসে না, এটা আমি এনসেম্বল দিয়েও করাবো। ওকে, আবার এটা প্রুফ করাবো। তো এর পরের দিন আমরা জাস্ট একটু সামারি করে সাজায় সাজায় নিতেছি। এখনো আমাদের এখন কি পড়বো? আরো ছোট ছোট কিছু জিনিস পড়তে লাগবে। পস্টুলেটস পড়লাম, এবার আমাদের কি করতে লাগবে হচ্ছে এই যে এন্ট্রপি, সেটা থার্মোডাইনামিক এন্ট্রপি আর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল এন্ট্রপির মধ্যে ডিফারেন্স কি? স্ট্যাটিস্টিক্যাল কেসের ক্ষেত্রে যে হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম কথাটা বললাম, সেই ইকুইলিব্রিয়ামের মানে কি, তারপরে আবার বিভিন্ন থিওরেম আছে, এগুলা পড়াশোনা করব। তারপরে পার্টিকেলকে চেনা শুরু করব। পার্টিকেলকে চেনা শুরু করলে ওই যে প্রথম দিন যে এর আগের দিন করালাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, তারপরে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বিভিন্ন পার্টিকেলের ক্ষেত্রে ক্যালকুলেট করা শুরু করব। মানে দৈন্য কোনো পার্টিকেল বলে দিল যে আইডেন্টিক্যাল অ্যান্ড ইনডিস্টিংগুইশেবল, তার জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন কেমন হবে? যদি বলে থাকে পার্টিকেল গুলাকে হচ্ছে ডিস্টিংগুইশেবল অ্যান্ড কি হচ্ছে আইডেন্টিক্যাল, তার জন্য কেমন হবে? যদি বলে ফার্মিয়ন, তাদের জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কেমন হবে? যদি বলে বোসন, তার জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন কেমন হবে? এগুলোর জন্য আমরা ক্যালকুলেট করব। দেখবো তিন ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন পাবো, ঠিক আছে? একটা হচ্ছে এমবি ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটা ম্যাক্সওয়েল বোলসম্যান মিলে বানাইছে। তারপরে একটা পাবো হচ্ছে ফার্মি ডিরাক, যেটা হচ্ছে ফার্মি আর ডিরাক মিলে বানাইছে। আর একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্ট এসএন বোস যেটা বানাইছে। অবভিয়াসলি এসএন বোস কি করছিল, আমি তোদের পরবর্তীতে গল্প বলাবো, গল্প শোনাবো কিসের জন্য এসএন বোসের সঙ্গে আইনস্টাইনের নাম যুক্ত হয়েছে। তো বোস আইনস্টাইন আমরা পড়াশোনা করবো, ঠিক আছে? তো এগুলা ধীরে ধীরে আসবে, খুব ইন্টারেস্টিং হবে। তারপরে সব থেকে ইন্টারেস্টিং জিনিস আসি নেই, এই ক্যালকুলেশন গুলা হবে দুই ভাবে ক্যালকুলেশন করবে। একটা হচ্ছে এনসেম্বল তৈরি করবো, এনসেম্বল মধ্যে পার্টিশন ফাংশন বানাবো, পার্টিশন ফাংশন দিয়ে সবকিছু ক্যালকুলেশন করা শিখবো, যেগুলা তোরা এতদিন অব্দি পড়ছিস। যেমন তোরা হচ্ছে পড়াশোনা করছিস না, ইকুইপার্টিশন ল পড়ছিস, ডি/3 পড়ছিস, তারপরে হচ্ছে ইয়ার ব্ল্যাক বডি রেডিয়েশনের সবগুলো ল আছে, স্টিফেন্স ল থেকে শুরু করে সব ধরনের ল গুলো আছে না, সবগুলো ল কি করবো আবার এখানে ধরে ধরে আমরা সবকিছু ড্রাইভ করব। তো
তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এখন প্রথম 2-3 দিনের লেকচার মনে হবে এগোবো এগোবো, তারপরে একটু পর আমাদের রাস্তায় আসতে যায়, তারপর দেখ কি স্মুথ আমাদের চলতে দেখে মজায় মজা চলে আসবে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স খুব মজাদার জিনিস। ওকে, তো নেক্সট দিন আমরা কি করবো, মজাদার রূপে বাকি পার্টগুলো পড়াশোনা করবো। চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস। আর এমন করে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা যে কোনো ব্রাঞ্চ আমরা ফিজিক্সের মধ্যে পড়তেই থাকবো, ঠিক আছে? চল তাহলে টাটা, বাই বাই।